পাহাড়চূড়ায় স্রোতস্বিনী, সাবিহা ঐশী। পর্ব শেষ। কাল হসপিটাল থেকে ফেরার পর পরিবারের মাঝে এক বিশাল খুশির ঢেউ বয়ে গেছে, যে রেশটা এখন পর্যন্তও বিদ্যমান। ভাবতে গিয়ে কিছুটা লজ্জায় আচ্ছন্ন হলো মুখখানা। প্রয়োজনীয় চেকআপ শেষে রিপোর্ট হাতে পাওয়ার পর সকলের সামনে আরহামের বাহুডোরে বন্দী হয়ে নিতান্ত অসহায় হয়ে পড়েছিল নৌরিন। তার পরপরই হয়তো সবাই মিটিমিটি হেসে কেবিন ছেড়ে একে একে বেরিয়ে গিয়েছিল দুজনকে ছেড়ে দিয়ে। কি অসহনীয় লজ্জা, গলাটা বেশ কানে এসে লাগছে। আপনার আরশানি আসছে, তবে নাওমি একটু দেরিতেই আসুক। হাসিটা বিস্তৃত হলে স্মৃতি রোমন্থন বেশিদূর এগোয় না নওরিনের। সবিতা বেগমের গলার স্বর। তুমি এমন করলে আরেকজনের কি হবে খেয়াল আছে? আরহাম জানলে রাগ করবে, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। মাতৃত্বের কঠিন সমরে একজন মাই বুঝতে সক্ষম হন অপর এক মায়ের অবিশ্রান্ত তিতিক্ষা। মেয়ের এই কঠিন সময়টাতে তাই শত বাধা ডিঙিয়ে ছুটে এসেছেন যুগল পরিবারের একাংশ। যত্ন সেবায় অপরিপক্ক মেয়েকে নিজ তাড়নায় একটু সময় ভালো রাখা। ড্রয়িং রুমের মধ্যখানটায় গা এলিয়ে দেওয়া তরুণীটির ক্লান্ত মুখাবয়ব পরখ করে সবিতা বেগম তার দিকে ফিরে তাকিয়ে এক প্রকার তাড়াই দিলেন। রাতের খাবারটার দিকে নাকমুখ কুচকে নৌরিন বাদ সেধে বসে তৎক্ষণাৎ অবিরাম উপদেশের বুলিতে বিতৃষ্ণা নিয়ে উঠে দাঁড়ায়। আম্মা, ঘুম লাগছে, খাবারটা রুমে নিয়ে যাই, পরে খেয়ে নেব। সবিতা বেগম মিনিটখানেক নিঃশব্দে দৃষ্টি বিনিময় করেন উত্তরের পানে। চশমাটা ঠিক করে উঠে পড়া মেয়েটির কাঁধ স্পর্শ করেন। রুমে যাবে? মাথা উপরনিচ করে দেওয়া জবাবে বিলম্ব না করে অবশেষে দুজনে নির্দিষ্ট কক্ষের দিকে পা বাড়ায়। নৌরিন উসখুস করছে। সবিতা বেগম তার গতিবিধি লক্ষ্য করে কেসে উঠলেন। আমি কি চলে যাব? ভয় করবে না? কিঞ্চিত মুখ উজ্জ্বল করে পরপরই প্রত্যুত্তর করে সে। না আম্মা। আমার ছেলেটা ফিরবে কখন টেলিফোন করেছিল? পূর্বের ন্যায় আবারও মাথা ঝাঁকিয়ে নাসূচক অর্থ করল নৌরিন। সবিতা বেগম ছোট করে একটা শ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। দরজার প্রান্তভাগে গিয়ে অবচেতন মনের ভাবনায় একবার পেছনে ফিরে উকি দিলেন। মেয়েটির আশ্বস্ত করা চাহনিতে কিছু বলতে পারলেন না। দরজাটা নিঃশব্দে লক হয়ে যেতেই নৌরিন পায়ের স্নিকার্স গলিয়ে উঠে দাঁড়ালো। আহ্লাদে আদরে জড়ানো আরও মাস চারেক কেটে গেছে। সময়ের বাধাহীন বয়ে চলায় ভারী অবাক হতে হয়। এ কয়েকদিনে অজস্র সুখানুভূতিতে দেহমন কম্পিত হয়েছে বারংবার। রুটে গমনের সময়টুকু ব্যতীত দায়িত্ববান কর্তব্যপরায়ণ পুরুষের পুঙ্খানুপুঙ্খ সংজ্ঞা উপলব্ধি হয়েছে নওরিনের তার একান্ত ব্যক্তিগত পুরুষের সেই ঘর্মাক্ত মুখ দর্শন করে। চোখের সামনে হুট করে নিজ খোলস ছেড়ে যে একজন অতিমাত্রার সহজ তরল মেজাজের একজন হয়ে উঠতে পারে তা প্রকৃতপক্ষে অবিশ্বাস্য ছিল তার কাছে, তবে বাস্তবিক তাই হয়েছে। ভাবনায় নিমগ্ন মনটা দুলে উঠল। উঁচু পেটে হাত দিয়ে স্পর্শ করে। তার এ সময়টা কাটতে চায় না। বাইরের গুমোট আবহাওয়ায় আরও অস্থির লাগছে প্রচণ্ড। সবিতা বেগমের অস্তিত্ব পুরোপুরি নাই হয়ে গেলে কিছুটা স্বস্তি নিয়েই মনের অন্তরালে উচাটনতার পসরা খুলে বসে। চোখ দুটো শুভ্র বিছানার প্রান্তে পড়ে থাকা টেলিফোন হাতে নিয়েও নির্দিষ্ট নম্বরটিতে ডায়াল করতে কেমন সায় পেল না। নিস্তব্ধ রুমজুড়ে শুধু ঘড়ির কাঁটার টিকটিক ধ্বনি শুনতে পাওয়া যায়। আরহামের এ সময়ের মধ্যেই ফেরার কথা। নৌরিন ভাবনাগুলো মন থেকে জোর করে সরিয়ে দিয়ে ধীর পায়ে বেলকনির দ্বারে গিয়ে থামে। আকাশটা সন্ধ্যা থেকেই মেঘলা। উঁচু বিল্ডিং থেকে নিচে তাকালে আচমকা বুকটা ধক করে ওঠে। অদূরে নৌঘাটির বিশালাকা ভবনের কিছু অংশ দেখা যায়। নৌরিন গ্রিলের একাংশ ধরে পা দুটো একটু উঁচু করে উকি দিতে চায় পূর্ণ দৃষ্টিতে। নূপুরের রিনিঝিনি ধ্বনিতে নেচে ওঠে আশপাশটা। মৃদু আলোয় ফর্সা পায়ের রূপলি অলংকার চকচক করে। আরহামের এই ধ্বনিটা পছন্দ। অফিস শেষে ক্লান্তদেহে কক্ষে প্রবেশ করা মাত্রই মেয়েটির প্রজাপতির ন্যায় ছুটে আসার সময় শব্দটা তার কান ছাপিয়ে হৃদয় তোলপাড় তোলে। ঝাঁপিয়ে পড়া দেহটা এক হাতে চেপে হাসি মুখে পা বাড়ায়। তার ইদানিং রুটিনে অসম্ভব সতর্ক। এমন ছুটোছুটিতে চরম নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে সে, তবুও আজ কেন যেন খাপছাড়া লাগছে। হয়তো রুটিনকর্তার অনুপস্থিতি। অদূরে নিষ্পলক তাকিয়ে থাকতে থাকতে আচমকাই মাথাটা ঘুরে উঠল তার। কিছু বুঝে উঠতে না পেরে নৌরিন পেছনের ফুলের বিশালাকা টবে হাত রেখে শরীরের ভারটা রাখে। কাজ হলো না। আকস্মাৎ চোখমুখ খিচে সেখানেই হরহর করে বমি করে দিল। থেমে থেমে নির্গত কাশির দমকে শরীরের দুর্বলতায় দাঁড়িয়ে থাকতে পারল না। পা হরকে যেতে শেষ পর্যন্ত সামলে উঠলেও পেটের ডানপাশে হঠাৎ চিনচিন করে ওঠে। নৌরিন দাঁত কামড়ে ব্যথাটা সয় নেয়। ঠিক ওভাবেই যেন কত মিনিট অতিবাহিত হল। ধূসর মেঘের গুরুম গুরুম শব্দ গাঢ় হয়। শো শো বাতাসের প্রচণ্ড তোড়ে বাইরের আলগা ধূলিবায়ু ওড়ে। প্রকৃতির তাণ্ডব লীলার মাঝ পর্যায়ে ঝমঝম করে নেমে পড়ে বৃষ্টি। বদ্ধ রুমের কোণে কান পেতে রাখলেও সেই স্বচ্ছ শব্দটা ঠিকমতো অনুভব করা সম্ভবপর হয়ে ওঠে না। তবে বাতাসের তীব্রতা খুব করে অনুধাবন করা যায়। পা টিপে টিপে বেডের কাছটায় গিয়ে নৌরিন দেহের ভার ছেড়ে দেয়। হাঁপিয়ে উঠেছে সে। এই শীতলতার মাঝেও কপালের ভাঁজে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে।
টেবিল ল্যাম্পের কোণাটা ধরে বেডের চাদর খামচে চিত হল সে। বাইরে আলোর ঝলকানি দিয়ে উঠছে। পরপরই মেঘের গর্জন। মনটা অস্থির হয়, তবে নিজের জন্য নয়। অবচেতন মন বারবার প্রশ্ন উত্থাপন করে, ব্যাককোট কেন দেরি করছেন উনি? ঘড়িতে রাত 3টা বেজে মিনিট 10-এর ঘরে। ঝমঝমিয়ে বৃষ্টির তোড় তখন কিছুটা স্তিমিত হয়ে এসেছে। মাঝরাতের ঘুটঘুটে অন্ধকারে মেঘলা ভাবটা তবুও বিদ্যমান। সবিতা বেগম কিছুটা দুশ্চিন্তা নিয়েই পাশের শয়নকক্ষে ঢুকেছেন। মেয়েটির কাছে থাকা অতীব জরুরি কোন অবসন্নতায় তিনি যেন মধ্যখানের সেই রুমটিতে পা বাড়াননি। একটা আলোর ঝলকানি শেষে ক্লিক ক্লিক ধ্বনি বারবার ফুরে আসে। তারপরেই ধীরে ধীরে মোলায়েম মেঝেতে বুটের ঘর্ষণে খসখসে শব্দ হয়। অবয়বটির পদক্ষেপ এলোমেলো ধাঁচের। কিছুক্ষণ পর তার প্রবেশের সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ হয়ে যায় নির্দিষ্ট নিয়মে। ভারী শ্বাস ফেলার আওয়াজ ভেসে আসে খুব কাছ থেকে। আলোহীন এমন দৃশ্য প্রথম দর্শনেই ভুতুড়ে বলেই মনে হয়। দেখা গেল এসির হিমশীতল তাপমাত্রা বেশি সুবিধা করতে পারল না। দরদর করে ঘাম ছুটছে কপাল বুক থেকে। মনের অপরিসীম আকাঙ্ক্ষাতে সায় দেয় মানুষ দিতেই হয়, তবে চতুর্দিকে নজর রাখা তীক্ষ্ণতার অধিকারী বাস্তবজ্ঞান সম্পন্ন একজনের এমন আবেগে উদ্বেল হওয়া সাজে না। ঠিক মিস্টার ক্রান্তিকাল অতিক্রম করে আপনার ওয়াইফ সবে স্বাভাবিক হতে নিয়েছে, তার সুস্থিরতা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখন। সত্যি বলতে এত প্রাণঘাতী একটা ডিজেসের সেফ পয়েন্ট সঠিকভাবে মার্ক করতে পারি না আমরা। তীব্রতা থেকে মৃদু এ দুইয়ের মাঝে কম্পেয়ার করে মূলত প্যাশেন্টের ব্যাপারে আমাদের ডক্টরদের মুভ করতে হয়। একটা সময় কন্ডিশন ইনক্রিজের দিকে গেলে প্যাশেন্টের পরিবার আপনাদের মুখের দিকে তাকিয়ে বলতে হয়, ইয়া শি ইজ আউট অফ ডেঞ্জার, অন্য ভাষায় মিরাকল, এবং সেটা হয়েও যায় কখনো, তবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বেবি নেওয়াটা, আমি বলতে চাচ্ছি না, বাট অনেস্টলি খুবই ঝুঁকিপূর্ণ। কোন সময় কখন পুরনো অ্যাটাকটা অন্যভাবে ফিরে আসবে তার নিশ্চয়তা আমি কিংবা আপনি দিতে পারি? অলিক থেকে উঠে আসা দেহমন অসাড় করে দেওয়া কথোপকথনের রেশ মিলিয়ে যায় না। ডক্টর মোর্শেদ বাকির গলার এই স্বর যেতে বেশ কিছুক্ষণ সময় লাগল। মুহূর্ত বাদে এক প্রকার জোর করেই নিজের শরীরটা টেনে ঠিক বিছানার একদম কাছটায় গিয়ে থামল সে। প্রতিদিনের ন্যায় মুখাবয়বটিতে কোনো অস্থিরতা নেই, নেই কোনো উন্মুক্তা, বদলে টানটান মুখশ্রীতে এক নিদারুণ স্থবিরতা ভর করেছে। বেডে শয়নরত মানবীটির জমাট মূর্তির দিকে দৃষ্টিটা নিমলিত তার। স্পষ্ট অবলোকন করছে তরুণীটির নিয়মিত শ্বাস প্রশ্বাস। ঘুমানোর ভঙ্গিতে বোঝা যায় পাশের জনের শোয়ার জায়গাটি ক্ষিপ্রতার সাথে খামচে ধরেছে সে, যেন শূন্য জায়গাটিতে আদৌ কেউ আছে। দৃশ্যটি হয়তো নীরব যুবকটির হৃদয় তীরের ফলার মতো বিদ্ধ হয়। ক্ষণকালের জন্য থেমে সহসা হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ে। বিছানার এক কোণে শীর্ণ মেয়েলি হাতটা ব্যাকুল হয়ে হাতে নেয়। তার দৃঢ় শক্তপোক্ত হাতটা কাঁপছে। ঘুমন্ত তরুণীটির মাঝে এক বিন্দুও ভাবান্তর হয় না তাতে। ধীরে ধীরে টানা পালস অনুভব করে আচমকা ফাঁকা দৃষ্টি মেলল সামনে। হৃদয়টা ভীষণ পুড়ছে তার। দুমড়েমুচড়ে যাচ্ছে গোটা চেতনা। তবুও নিভু নিভু প্রদীপের ন্যায় একটা আশার সঞ্চার জুগিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল সে। শীতল ভঙ্গির শেষ প্রান্তে গিয়ে সে আচমকা জীর্ণ মেয়েটির শ্বেতাব চিবুকে ঠোঁট ছোঁয়াল। আমার আরশানের আম্মু, আমার স্রোতসিনী জান, আপনার সব খারাপ আমার হোক, কষ্টগুলো আমার লাগুক, আমার সমস্ত ভালো নিয়ে ভালো থাকুন আপনি, এক বিন্দু দুঃখও যেন না ছোঁয় আপনায়। পলপল করে সময় বয়ে যায়। অনুজ্জ্বল আলোয় অস্পষ্ট কায়ার পানে তাকিয়ে থাকতে থাকতে আরহামের চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। হৃদয় অভ্যন্তরে গাঢ় বিষাদের ছায়া টের পায় সে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সর্বদা মেরুদণ্ড সোজা করে রাখা তার পা দুটো কেমন যেন কাঁপল। ঠিক অন্তিম মুহুর্মুহু সময়ে সে চোয়াল শক্ত করে হাত দুটো মুষ্টিবদ্ধ করল। ঘুমন্ত মুখের দিকে একবার মাত্র ফিরে তাকিয়ে তড়িৎবেগে পেছনে ফিরল সে। ঝড়ের গতিতে যেভাবে আগমন হয়েছিল ঠিক সেভাবেই তীব্র পদক্ষেপে বাইরের অভিমুখে ছুটে গেল। ভুল করেও সে একটাবার পেছনে ফিরে তাকালো না। তার বদ্ধমূল ধারণা, পেছনে ফিরলে আর এক পা এগোতে পারবে না কশ্চিনকালেও না। ভেতরের সত্তা খুব করে চাইছে মোলায়েম মুখটায় আরেকবার গভীর দৃষ্টিতে নজর বুলাতে, জীর্ণ শরীরটা বুকে চেপে ধরতে, সমস্ত বাধার জিঞ্জির ছিন্ন করে হৃদয়ের অপরিসীম আকাঙ্ক্ষায় সায় দিতে। ড্রেসিং টেবিলের আশপাশ ছন্নছাড়া। অসংখ্য প্রসাধনী, অপ্রয়োজনীয় জিনিস ভীষণভাবে এলোমেলো করে ছিটিয়ে পড়ে আছে। হুহু করে বাতাসের তীব্রতা পাতলা ফিনফিনে পর্দাটা ক্রমশ উড়িয়ে নিয়ে যাচ্ছে। খানিক বাদে বিপরীতমুখী গতির বলে পর্দাটা আবার জানালার কাচের সঙ্গে লেপ্টে যাচ্ছে। ফ্লোর তরল চিটচিটে পদার্থের উপস্থিতিতে টইটুম্বুর। নেইল পলিশের কৌটা পড়ে আছে, তা থেকেই তরল গড়িয়ে গড়িয়ে ঠিক রুমের এক কোণ থেকে মাঝবরাবর পর্যন্ত এসে ঠেকেছে। বিকট শব্দে আশেপাশে কোথাও যেন বাজ পড়ল। চিরিক দিয়ে ওঠা আলো দেখা যায়। ফ্লোরে হাঁটুতে মুখ গোজা দেহটি মৃদু কেঁপে ওঠে। খুব একটা প্রতিধ্বনি ফিরে না আসলেও ভীতু মনের একাংশে ভয় ভীষণ করে আষ্টেপৃষ্ঠে ধরে। নিষ্পৃহ ভাবটা উবে গিয়ে শঙ্কায় পূর্ণ হয়ে ওঠে চোখমুখ। দেখতে দেখতেই আশপাশটা পুনরায় নীরব হয়ে পড়ল। এতক্ষণ ধরে তবদা ধরে থাকা ফোনের অপর প্রান্ত সরব হয়ে ওঠে। পরমুহূর্তেই একটা উদ্বেগমাখা কণ্ঠ ভেসে আসে। জানালা বন্ধ করো, পর্দাটা টেনে দাও দ্রুত।
আদেশসুলভ কণ্ঠ পাথরের ন্যায় স্থির হওয়া মেয়েটির গতিবিধিতে ভাবান্তর ঘটাতে পারে না। ঠিক সেভাবেই বসে রয় সে। কি যেন থেমে থেমে খটখট শব্দ তুলছে। নিস্তব্ধ সত্তাটা এবার বেশ বিরক্ত হয়েই ওঠে। প্লিজ এমন করে না। ঠান্ডা লেগে যাবে, বেডে যাও, ব্ল্যাঙ্কেট জড়াও গায়ে। পরপর ফোনের ওপাশের পুরুষালী গলার স্বরটা শেষ হলেও সে কিঞ্চিত নড়ে না। যেন গুলিগুলো কোনো রোবট শুনছে, আত্মস্থ করছে। দুই মেরুর স্তব্ধতায় কাটল আরও মিনিট খানেক। একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। অলরাইট, যাচ্ছি না আমি। তোমার আবদার শিরোধার্য। ক্ষণকাল না যেতেই মেয়েটি মাথা তোলে। নিকষ অন্ধকার, তার মুখাবয়বের প্রতিরূপ বোঝা যায় না। তবে জোরে জোরে শ্বাস প্রশ্বাসের শব্দ কর্ণগোচর হয়। মিটিংটায় অ্যাটেন্ড করা প্রচণ্ড দরকার ছিল, হারিয়ে তো আর যেতাম না তোমার কাছ থেকে। মাত্র সিঙ্গাপুরই তো, দিন দিন শুধু অযথা অনর্থক পাগলামি বাড়ছে। নিম্নসুরে শুধানো ইনানের গলা এইবারও সম্পূর্ণ উপেক্ষা করে মাথা তুলে দাঁড়িয়ে বেডটায় শরীর আছড়ে দিল ইলোরা। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর রেশ। নরম বালিশটা মাথার কাছে ঠেকতেই রাজ্যের যত নম্রতা এসে পড়ে তার চেতনায়। একদম বুকের কাছে মুখের অগ্রভাগে ফোনটা রাখে। চোখ মুখে ফুটে ওঠে চরম অভিমানী আদল। ইরা অলরাউন্ডার একটা মেয়ে, পাগলামিও করে না। ইনান অগোচরে আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। শান্তি দাও, একটুখানি দেবে? এত দূরে থেকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও। মনের ইচ্ছাটা চাপা দিতে হয় সব সময়। কেন ইলোরা? তুমি এই জ্বালানি পোড়ানিতেই শান্তি পাও জানি আমি। জ্বালাতে আর জ্বলতে এখন আর সত্যিই ভালো লাগছে না। প্রচুর তৃষ্ণার্ত আমি। ইলোরা চোখ বুজে ফেলে মুখটাও বন্ধ করে। শূন্য লাগছে কেমন। অবশ হয়ে আসতে চাইছে হাত পা। তোমার ওখানে চাঁদ আছে? উহুম। আমার এখানে আছে, কিন্তু এই চাঁদের আলো নেই নিষ্প্রভ। এরপর কি বলবে? যে ইলোরা তুমি থাকলে চাঁদটা আলোতে পূর্ণ হয়ে যেত, তাই না? মেঘের ন্যায় গম্ভীর গলা শুনে ইনান সশব্দে হেসে ফেলল। তার চোখ মুখে মুগ্ধতা। কোনো কিছু দর্শন করে নয়, রিংরিঙে ভরাট কণ্ঠের তির্যক জবাবে। এই মেয়ে। প্রত্যুত্তরের জন্য সে উদ্গ্রীব হয়ে সন্তর্পণে কানটা খাড়া করে অপেক্ষা করে। সময় পার হয়। অঝোর ধারায় বৃষ্টির গুমোট শব্দের কিছু অংশ কানে এসে লাগলেও মেয়েটার কণ্ঠস্বর ফুরে আসে না। একটা ওয়ার্ড মিস্টেক শুধরে দেই? পূর্বের ন্যায় বলে ওঠার সঙ্গে সঙ্গেই গভীর একটা সম্বোধনের বান তার দিকে তীরবেগে ছুটে আসে। ইনান, হু, শোনো, আগে শব্দটা রিপ্লেস করে দিই। তার অনুযোগটুকু তুচ্ছ করেই ইলোরা ধরা গলায় শুধিয়ে বসে। শুনবো না, আমি একটুও শুনবো না। তুমি এসে শুধরিয়ে দিয়ে যাও। ডাকবে না ওভাবে একদম, আই রিপিট। ইনানের মনে হয় মেয়েটির গলা ভীষণ ভারী। দলা পাকিয়ে উঠে আসা কান্নারোধ করে যেন সে শব্দগুলো উচ্চারণ করছে। মনটা অস্থির হয়। ছুঁড়ে মারা নিষেধাজ্ঞায় বিন্দুমাত্র কর্ণপাত না করে হৃদয়ঙ্গম করে রাখা কণ্ঠ মেলল সে। তার একান্ত আদুরে ডাক। লালবউ। ভীতু অবচেতন মন বিদ্যুতের ঝলক সম্পূর্ণ চেতন ধরে রেখেই অবলোকন করে। ভয় গুটিয়ে যায় না। শঙ্কায় শরীর ঠান্ডাও হয় না, যেন নেহাত স্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে তার চোখে। তবে অদূর থেকে ছুটে আসা আবেশিত গলার দু শব্দের সম্বোধনে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়। কাঁপন ধরে সর্বাঙ্গে। পুরুষটির এলোমেলো ছোঁয়া পেতে দেহমন ভীষণ মরিয়া হয়ে ওঠে। মনে হয় হাজার মাইল দূরত্ব উভয়ের মাঝে। এই দূরত্ব ঘুচাতে যুবকটি এই মুহূর্তে ছুটে না এলে সে আবারও ভীষণ অভিমানে তলিয়ে যাবে। ধরা দেবে না কশ্চিনকালেও ভাবটার সঙ্গে অধীর হয়ে তার পরক্ষণেই খায়সি খেয়ালি ইচ্ছা সাজিয়ে বসল ইলোরা। রিভেঞ্জ নিচ্ছ না? আমার দুর্বলতায় আঘাত হানছ? প্রেয়সীর অভিযোগে অভিমানের হুমকিতে ইনান প্রলুব্ধ হয়। এতগুলো দিন কেটেছে মাঝে, তবুও একই সুর একই লয়। চোখ দুটো বুজে সে সময় নিয়ে উত্তর দেয়। তোমায় আঘাত করতে পারি আমি? কিল, ঘুষি, কামড় সব তুমি দাও। দুনিয়ার এমন কোনো পেইন বাদ আছে যা দাওনি আমায়? আর রিভেঞ্জ তো ফার্স্ট নাইটেই নিয়েছি লালবউ, কিন্তু এখন তো অনেক দূরে আছি, চাইলেও নিতে পারবো না। বাসায় আসো। ইনান কান্না পাচ্ছে আমার। তোমার টিশার্টগুলো কিন্তু আবার বাইরে ফেলে দেব। বাসায় এসে তাহলে মেকআপের সব বক্সগুলোও ডিরেক্ট ড্রেনে ছুঁড়ে মারব। ইলোরা কমফোর্টারের মাঝ থেকেই চাপাস্বরে আর্তনাদ করে উঠল। পা দুটো দুয়েকবার আক্রোশে ছোড়াছুড়ি করল। কেন বোঝো না? দেখতে ইচ্ছে করছে তোমায়। আচমকা গলার আওয়াজ পরিবর্তনে ইনান অবাক হয়। বিস্মিত কণ্ঠ লুকিয়ে ধীর গলায় বলে ওঠে। সত্যি আসবো? হু, সত্যি। আকুল প্রত্যুত্তরে ইনান হাতের ঘড়িটায় চোখ বুলায়। বেশ রাত। বিড়বিড় করে কিছু একটা হিসেব কষে সে। ঠিক এ মুহূর্তে চলন্ত গাড়ি ধরলেও ঘণ্টা চারেকের কমে গন্তব্যে পৌঁছুতে পারবে না। অশান্ত মস্তিষ্কে আগুন ধরিয়ে দিতে ওপাশের মানবীটি ঘুম জড়ানো স্বরে পুনরায় বলে ওঠে। একটুও ঘুম আসছে না আমার। তোমার বুকে ঘুমাবো আমি, আসবে কি না? ইনান খট করে লাইনটা কেটে দিল। করিডোরে পায়চারিরত সে নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে হাতে ধরা জ্যাকেটটা আচমকা গায়ে জড়িয়ে নিল। বুক চিরে একটা প্রশান্তিদায়ক শ্বাস বেরিয়ে আসে। চোখজোড়া সহসা ছুটে যায় নিকষ রাতের বৈরিতার ওপর। মেয়েটা তাকে কোনোভাবেই শান্তি দেয় না। রাত কাটে। ভোরের সফেদ সজীবতা নতুন দিনের সূচনা ঘটায়।
ধীরে ধীরে বেলাও গড়িয়ে পড়ে। ডাক্তার নাজনীন সুলতানা খানিকটা রয়েসই উঠে দাঁড়ান। সবিতা বেগম থমথমে মুখটা স্বাভাবিক করার চেষ্টা করে, পরপর কেসে তার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি তো সম্পূর্ণ সুস্থ, সবকিছু ঠিকঠাক চলছে। আগের নিয়মানুযায়ী সব মেইনটেইন করতে হবে, শুধু একটু বাড়তি সতর্ক সহকারে। আপাতত কোনো আশঙ্কা নেই। আশ্বস্ত হয়েই মাথা নাড়লেন সবিতা বেগম। নাজনীন সুলতানা হাসিমুখে তার ব্যাগটা হাতে তুলে যাওয়ার জন্য অনুমতির দৃষ্টি নিয়ে তাকান। শেষ পর্যন্ত যেতে যেতে নিম্নসুরে বলে ওঠেন, স্যারের সাথে কথা হয়েছে, দেখলাম তিনি দুশ্চিন্তায় আশঙ্কায় পাগল হয়ে উঠেছেন প্রায়। তিনি কলটা রিসিভ করলে আমি নিচে ফিরে জানাচ্ছি তাকে। আন্টি, আপনিও দুশ্চিন্তা করবেন না, আপনার পুত্রবধূ অসম্ভব স্ট্রং একটা মেয়ে, ইনশা আল্লাহ, আশা করি বিপদটা খুব স্মুথলি কাটিয়ে উঠবেন। প্রত্যুত্তরে আবারও নীরবে মাথা নাড়িয়ে তিনি বেডে শয়নরত ঘুমন্ত মানবীটির দিকে দৃষ্টি ফেলেন। মাতৃণ্যে কিছুটা হাহাকার করে ওঠে। ধীরে ধীরে উষ্ণ কপালে হাত রাখেন। ডাক্তার নাজনীন সুলতানার প্রস্থানের ইশারায় সৌজন্যবোধে বাইরের দিকে এগিয়ে দিতে পা বাড়ান তিনি। নিজের আশপাশের ঘিরে থাকা মানুষগুলোর অনুপস্থিতি অনুধাবন করে বন্ধ চোখের পাপড়ি জোড়া খোলে নওরিন। খেয়ালেই জমে থাকা দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। ডান হাতের মুঠোয় ধরে রাখা কাগজের টুকরোটা উৎকণ্ঠায় উচ্ছ্বাসে শক্ত করে চেপে ধরল। অসহনীয় যন্ত্রণা ছড়িয়ে পড়ছে সারা দেহে। ডক্টর বাহ্যিকতা বলে গেলেও অন্তরের এই জ্বলুনিটুকুর কিঞ্চিতও কেন বুঝতে পারল না, প্রশ্ন ওঠে নিজ মনে। ধীরে ধীরে হাতটা মুখের সামনে আনল সে। মুঠোয় ধরা কাগজটা ঝাপসা চোখের সম্মুখে মেলে। কালো কালিতে ছোট গোটা গোটা অক্ষরের লেখাগুলো যেন জীবন্ত হয়ে ভাসছে তার চারপাশে। আমার স্রোতস্বিনী, আমার হৃদয় জয় করা একমাত্র এবং প্রথম নারী, আমার অনাগত সন্তানের মা, এই সংকটাপন্ন সময়টাতে ক্যাপ্টেন আপনার থেকে ভীষণ দূরে, একদম ধরাছোঁয়ার বাইরে। তবুও সে অনবরত আপনায় দেখছে, ছুঁয়ে যাচ্ছে। চোখটা বন্ধ করুন, অনুভব করতে পারবেন। আচ্ছা, দুষ্টু বাচ্চাটা কি জ্বালাচ্ছে আপনাকে? ওকে বলে দিন এমন না করতে, নয়তো আমি রেগে যাব, আর আমার পানিশমেন্ট সম্পর্কে ওকে একটু ধারণা দিবেন। ভয় নেই নিকষ, কালরাত্রির শেষে তবেই ভোর হয়, আপনাকে পারতে হবে এবং পারবেন আপনি, আমার বিশ্বাস। প্রতিবারের মতো এবারও আমার অপেক্ষায় থাকবেন, তবে একা নয়, আরশানকে নিয়ে। ফিরে এসে দুইজনকেই বুকের মধ্যে চেপে রাখতে চাই শেষে অনুরোধ। কাঁদবেন না প্লিজ, কান্নাটা আমি সহ্য করতে পারবো না। আপনার একান্ত ARHAM টি। নওরিন কততম বারের মতো ঝড়ো করে কেঁদে ফেলল। বাধাহীন অশ্রু গণ্ডদেশ পেরিয়ে চিবুকে গড়ায়, তবুও তার কান্না থামে না। অ্যাডমিরাল মোস্তফা কামাল ভোর সকালে উঠেছেন। ইউনিফর্ম পরে সুসজ্জিত হয়েই অফিসের উদ্দেশ্যে কক্ষের বাইরে পা বাড়াইছেন তিনি। মেয়ের রুম অতিক্রম করার সময় ব্যস্ত ভঙ্গিতেই একবার উচ্চস্বরে ডেকে ওঠেন, ইলোরা আম্মা, উঠে পড়ো জলদি। ডাইনিংয়ে পরিচারিকাদের দেখে আবারও হাত ছাড়লেন। দ্রুতকণ্ঠে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অবশেষে পার্কিং এরিয়ার দিকটাতে চলে গেলেন তিনি। ড্রাইভার অপেক্ষাতেই ছিল। গাড়ি ছাড়া হলো পরপরই। মোস্তফা কামালের গাড়িটা বেরিয়ে যেতেই সাই করে একটা সাদা রঙের কার গেট দিয়ে প্রবেশ করে। সকালের ফুটফুটে আলোয় কারের ভেতর থেকে নামা দীর্ঘদেহী যুবকের গতিবিধি স্পষ্ট। দারোয়ান নকিব মিয়া ভ্রুকুচকে সেদিকে এগিয়ে যান। রীতিমতো হতভম্ব তিনি আচমকা আগন্তুকের প্রবেশে। ঠিক ছেলেটির নিকটবর্তী হয়ে মুখটা বিকৃত করে কিছু একটা বলতে নেবেন তিনি, তৎক্ষণাৎ চোখ মুখে ফুটে ওঠা রাগটা উবে যায়। ভর করে রাজ্যের বিস্ময়। বাবা তুমি, আমি ভেবেছি এই সাত সকালে কার এত বড় সাহস হলো এই এরিয়ায় গাড়ি নিয়ে হম্বিতম্বি করার, মাবুদে কেয়া বাত হে। যুবকটি শিরদাঁড়া সোজা করে ততক্ষণে পেছনে ঘুরেছে। গুটানো হাতটার ফোকফকে ব্যান্ডেজের ওপর রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট। নকিব মিয়া যেন এবার চিৎকার করে উঠলেন ভয়। ইয়া মাবুদ, কি হয়েছে বাবা, তোমার হাতে এমন চোট লাগলো কি করে? কি হয়েছে? দাঁতে দাঁত চেপে একটা ঢোক গিলে আশপাশে তাকায় সে। চুপ করুন আঙ্কেল, চেঁচাবেন না প্লিজ, আমার শ্বশুর কি বাসায় আছেন না চলে গেছেন? চলে গেছেন। চোখ মুখে ভয় নিয়ে কাঁপন ধরা গলায় নকিব মিয়া উত্তর দিয়ে সারতেই আবিষ্কার করল ছেলেটি আর এক পাও দাঁড়ালো না। যেভাবে ঝড় তুলে গাড়ি থেকে নেমেছিল সেভাবেই ঝড় তুলে বাসার অভ্যন্তরে প্রবেশ করল তার সামনে দিয়ে। চিন্তিত ভয়ার্ত মুখ নিয়েই তিনি নিজ জায়গায় আবারও ছুটে গেলেন। বাড়ির বাইরে যতটা কোলাহল তার সিকিভাগও ভেতরে নেই। শূন্য ফাঁকা ভেতরে মানুষ খুনটুন করে গেলেও যেন টের পাওয়ার অবকাশ নেই। গটগট শব্দ তুলে দোতলার ঘরে মাঝের গোলাপি রঙের দরজাটার সামনে গিয়ে থামল অবয়বটি। শব্দ নেই। আশ্বস্ত হয়ে বাহাত দিয়ে দরজাটা ঠেলে সে। কিছুক্ষণ পর খুলে যায়। হাই স্পিডে চালানো এসির দরুন গায়ে হিমশীতল পরশ এসে লাগে। দরজার প্রান্তে 2 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থেকে আচমকা বিদ্যুৎ গতিতে সে ছুটে যায় বেডের দিকে। জড়সড় হয়ে থাকা ব্ল্যাঙ্কেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, তৎক্ষণাৎ সজোরে টান দিল কম্বলের একাংশ ধরে। উন্মুক্ত হয়ে পড়ে এলোমেলো ভাবে ঘুমিয়ে থাকা মানবীটির শান্ত মুখাবয়ব। মুখখানা দৃষ্টিগোচর হতেই ইনান বুকে হাত দেয়। পলকহীন চেয়ে থাকে তার ওপর।
বেশ কিছু সময় অতিবাহিত হল। সারাহীন নিস্তব্ধতার মাঝে সে আচমকা বিছানায় এলানো চিকন হাতটা ধরে টান দিল সে। আকস্মাৎ এমন আক্রমণে ঘুমন্ত মেয়েটি অজান্তেই চমকে ওঠে। ধরফর করে ওঠে। ওয়েক আপ, আমার সারারাতের ঘুম মাটি করে দিয়ে আরামে ঘুমানো হচ্ছে, উঠো ফালতু মেয়ে। একদম কানের কাছে পুরুষালী বিকট আওয়াজে ধরফর করে ওঠা ইলোরা ভয় পেয়েই দৃষ্টিজোড়া খোলে। কাঁপতে কাঁপতেই চোখের পলকে শোয়া থেকে উঠে বসে সে। চোখ মুখে বিভ্রান্ততা। কি? কে? ইনানের চোখ লাল, দৃষ্টি নরম। ডান হাতটা বিছানায় ঠেস দিয়ে তরুণীটির চাহনি অবলোকন করছে সে। মুখে জবাব নেই। চৈতন্য ফিরে পেয়ে ইলোরা আবার চোখ কচলে কচলে তাকায়। তার মুখটা হা হয়ে উঠল মুহূর্তেই। অসম্ভব অলীক কোনো কিছুর সম্মুখীন হয়ে যেন এই হতভম্বতা। শেষ পর্যায়ে সে উচ্চস্বরে এক প্রকার চিৎকার করে উঠল। তুমি এসেছ? কিভাবে? হাও? ইলোরা ঝাঁপিয়ে পড়েছে প্রশস্ত বুকের মধ্যিখানে। ইনানের বেডে রাখা হাতটা তার হাতের নিচে পড়ল। সহসা এমন কাণ্ডে ব্যথায় অবশ হয়ে থাকা হাতটা টনটন করে ওঠে। ইলোরার উচ্ছ্বসতায় ঢাকা পড়ে সে ব্যথাটুকু ইনান ঠোঁট কামড়ে সহ্য করে নেয়। দুহাতে আবদ্ধ করে পাতলা শরীরটা। উড়ে উড়ে এসেছি পাগলি একটা, এত বেলা পড়ে পড়ে ঘুমানো হয় আমার অনুপস্থিতিতে? লেইজি ডাম্বো। ইলোরা আবেগে আনন্দে বাকরুদ্ধ। জোরহাতে খামচে ধরা বুকটা থেকে মাথা তোলার সাহস ঘুণাক্ষরেও পাচ্ছে না সে। সত্যিই কি এটা তুমি ইনান? আমার বিশ্বাস হচ্ছে না। প্রমাণ দেব? দেখি মুখটা তোলো। কথাগুলো উচ্চারণের সাথে সাথেই খেয়ালে ডানহাতে তার থুতনি ধরে। ইলোরা খিলখিলিয়ে হেসে তার বাহুডোর থেকে মাথা উঠায়। তাকায় শান্ত নির্মল মুখের দিকে। ইনানের হাতটা যেন তখনই চোখে বাঁধল তার। মুহূর্তের মধ্যেই ইলোরা হাসি থামিয়ে ফেলে। খপ করে তার থুতনিতে রাখা হাতটা নিজের সামনে নিয়ে আসে। এটা কি? রক্ত? ছোট করে শ্বাস ফেলল ইনান। হাতটা ছাড়ানোর চেষ্টা করল না। তার কেমন শান্তি শান্তি লাগছে। তবে আবহটা বেশিক্ষণ টিকল না। ইলোরা কান ফাটানো আর্তনাদ করে বসেছে। চোখে তীব্র দৃষ্টি। তোমার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? রক্ত কেন শার্টে? একটু লেগেছিল। জবাবটা শেষ করার পূর্বেই ইনান অনুভব করল তার কলারটা প্রবল বেগে চেপে ধরেছে ইলোরা। চোখের কোণটা অশ্রুতে টইটুম্বুর হয়ে উঠেছে। কিভাবে? কখন হয়েছে? বলো। পরপর ছুড়ে দেওয়া শত প্রশ্নের বাণে ইনান চোখ বন্ধ করে অন্য হাতটা তুলে ইলোরাকে কাছে আনতে নিতে হ্যাঁচকা টান দেয়। উফ, এত কোয়েশ্চান ভালো লাগছে না, এদিকে আসো ঘুমাবো। চুপকি করে হয়েছে এমন বলবে না তুমি? ক্ষণকাল অতিবাহিত হলো না। সশব্দে কেঁদে উঠল সে। চোখ মুখ ভিজে উঠেছে। শার্ট খামচে ধরা হাতটা তিরতির করে কাঁপছে। যেন দিকবিদিক ভোলা কোনো মানবী। ব্যথা পেয়েছ তুমি? কতখানি লেগেছে দেখাও। ইনান এ যাত্রায় অসহায় হয়ে পড়ল। গতিবিধি শিথিল করতেই সম্মুখের মানবীটি যেন রীতিমতো হামলে পড়ল তার হাতের ওপর। অফ হোয়াইট আধখোলা শার্টের নিচের বাটনগুলো চোখের পলক না ফেলতেই উন্মুক্ত করে ফেলে। বড় বড় চোখ করে মুখে হাত দিয়ে হুহু করে কেঁদে ওঠে পরক্ষণেই। কনুইয়ের ওপর চিকন ব্যান্ডেজটার সঙ্গে উদম কাঁধেও মলিন ব্যান্ডেজ স্কোচ লাগানো। ছিটকে দুহাত সরে গেল ইলোরা তা অবলোকন করে। কান্না থামাও, বেশি কিছু না, এটা সামান্য ব্লিডিং হয়েছে। প্রত্যুত্তরের অপেক্ষায় সে এবার দেখল মেয়েটি কান্নারত অবস্থায় উঠে দাঁড়িয়েছে। বিক্ষিপ্ত এলোমেলো হয়ে এদিক ওদিক ছুটছে। পরনের শর্ট টপস ঢিলে ট্রাউজার্সের বেহাল দশা। কয়েক মিনিট গত হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে পুনরায় সে ছুটে এলো বিছানায়। হাতে ধরা ফার্স্ট এইডের বিশাল বক্স। ইনান তার দৃষ্টি অনুসরণ করে মুহূর্তের মধ্যেই ইলোরার ব্ল্যাঙ্কেটটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে ধপাস করে শুয়ে পড়ল তার বালিশে। চোখ মুখটাও ঢেকে নিল। হসপিটাল থেকেই ফিরেছি আমি। ডক্টর এইসব ট্রিটমেন্ট আগেই দিয়েছেন। এখন আমার স্পেশাল ট্রিটমেন্ট চাই, কাছে আসো। ইনানের কার্যকলাপ আর কথা শুনে ইলোরা আরো জোরে কেঁদে উঠল। হেঁচকি তুলতে তুলতে শুধালো। ভালো হবে না কিন্তু, কোথায় কোথায় লেগেছে আমি আগে দেখব। পাগল নাকি? হ্যাঁ, এখন কি ব্যান্ডেজগুলো খুলে খুলে দেখাবো যে কোথায় কোথায় লেগেছে ইডিয়ট? হ্যাঁ, তাই দেখব কি মনে করো নিজেকে? সব সময় এমন করো, আমার কষ্ট হয় না? ইনান বকবক করা মুখটা আর চলতে দিল না। কম্বলের ভেতর থেকেই আহত হাতটা বাড়িয়ে খপ করে ইলোরার দুহাত ধরে একদম নিজের পাশে এনে ফেলল। থুতনিটা পুনরায় চেপে হিসহিসিয়ে শুধালো। আমার লালব। কোথায় কষ্ট দিচ্ছি আমি? দেখি। ইসস, এত সামাজিক হয়েছ তুমি, ব্যাপার কি? বাচ্চা কাচ্চা সামলানোর প্রস্তুতি নাকি এটা? ইলোরা স্তব্ধ হয় না, অবাকও হয় না, শুধু নাক টেনে কান্নার সুর দীর্ঘ করে। ইনান তার মুখটা নিজের সামনে এনেছে ততক্ষণে। ইলোরার আকস্মাৎ মতিভ্রম হলো, তড়িৎবেগে ইনানের চিকন ঠোঁটে কান্না থামিয়ে মৃদু কামড় বসালো। গতিবিধি জ্বলন্ত তার। যেন যুবকটি একটা শব্দ উচ্চারণ করলে হামলে পড়বে তার ওপর, তবে তার এই অগ্নিমূর্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইনান সশব্দে হেসে ফেলল। খবরদার হাসবে না, মেরে আবার হসপিটালে পাঠিয়ে দেব।
বিস্তৃত গ্রাউন্ডটাতে অসংখ্য অফিসাররা সারিবদ্ধ। সকলের সটান দেহ, টানটান মুখশ্রী। বুক চিরে এগিয়ে চলেছে এক বিশাল যুদ্ধবহর। ঢেউয়ের গর্জনে মিশে আছে কামানের গম্ভীর আওয়াজ, হেলিকপ্টারের পাখার শো শো শব্দ আর দৃঢ় পদধ্বনি। বাংলাদেশ নৌবাহিনীর ও মিত্র শক্তির সম্মিলিত নৌমহড়ায় অভূতপূর্ব শক্তির প্রদর্শনী। গ্রাউন্ড কমান্ডারের পূর্ব নির্দেশনানুযায়ী সারিবদ্ধ সৈনিকরা ডেকে দাঁড়িয়ে চলমান টার্গেটে গুলি ছুড়ছে। টার্গেট শুটিংয়ের এ পর্যায়ে মাইক্রোফোন থেকে গমগমে যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। প্রথম মহড়া শেষ। পরক্ষণেই তারস্বরে সকলের ওয়ারল্লেস বিকবিক করে ওঠে। অপারেশন ব্রাভো, 30 সেকেন্ডের মধ্যে সবাই পজিশনে যাও। সুসজ্জিত বাহিনী নির্দেশ মোতাবেক তৎক্ষণাৎ ঘুরে যায়। সকলের তীরের ফলার মতো দৃষ্টি। বিশাল যুদ্ধজাহাজের সমুদ্রের ঢেউয়ে জাহাজ দুলছে, তবে তাদের মাঝে নিখুঁত নিশানার প্রবল প্রচেষ্টা। গত হয় আরও ঘণ্টাখানেক। মিত্রবাহিনীর সঙ্গে সমঝোতাটা শক্ত করে ডেকে সারিবদ্ধ হয়ে তারা প্রবেশ করে। বিশাল বহরটির নেতৃত্বে থাকা আদেশর্ত ক্যাপ্টেনগণ সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করেন সকলের গতিবিধি। ইউনিট 44-এ দায়িত্বরত আফান সিদ্দিকী সহকর্মীর পানে তাকান। কমান্ডারের সিদ্ধান্ত কি সঠিক মনে করছেন? আরহাম সামনে থেকে নজর সরালো না। ঠোঁট দুটো কিঞ্চিত নাড়িয়ে বলে উঠল, অবশ্যই, শুধু সময়টা দীর্ঘ হবে এটাই। আমরা কৌশল অবলম্বন করতে পারতাম, অনেকটা সময় বাঁচত এতে। আরহাম জবাব দিল না। তার মুখ গম্ভীর হয়ে উঠেছে। হাত দুটো কি বোর্ডে। সময় বাঁচত, পাশাপাশি শ্রমটাও কম হতো। দেখেছেন অলরেডি কত শক্তি পাঠানো হয়েছে। মিস্টার আফান সিদ্দিকী, এত তাড়া কিসের আপনার? সহসা ভেসে আসা আরহামের জবাবে আফান সিদ্দিকী অপ্রস্তুত হলেন। হাত দুটো ব্যস্ত ভঙ্গিতে নাড়াতে নাড়াতে বললেন, নাথিং। মুহূর্ত কয়েক অতিবাহিত হওয়ার পর সব নীরবতায় ছেয়ে গেল। কন্ট্রোল প্যানেল থেকে সংকেত আসা বন্ধ হয়েছে। সকলের মাঝে এক আনন্দধ্বনি ওঠে। স্বস্তির শ্বাস ফেলতেই আরহামের কর্ণগোচর হয় পাশের সহকর্মীর ধরে আসা গলা। আমার স্ত্রী গুরুতর সিক, এই মুহূর্তে আমি মনোযোগ ধরে রাখতে সক্ষম হচ্ছি না। আরহাম তাওসিফ। হুট করে ফুরে আসা জবাবে অদূরে ভীষণ মনোযোগ রাখা আরহামের বুকটা তৎক্ষণাৎ ছ্যাঁতো করে উঠল। নিচ থেকে সরব ধ্বনি আসছে ক্রমাগত। তা ছাপিয়ে হঠাৎ করে তার মানসপটে সমাসীন এক তরুণীরা মুখশ্রী ভেসে উঠল। চলন্ত হাতজোড়া থেমে গেল তখনই। ইটস পেইনফুল, কিচ্ছু করার নেই। শব্দগুলো উচ্চারণ করেই আফান সিদ্দিকী একটা মেকি হাসি দিল। আরহাম চোখ বন্ধ করে 1 সেকেন্ডের জন্য তার সব অনুভূতি চেপে রাখার চেষ্টা করে। ঠিক পরক্ষণেই অন্তর্দ্বন্দ্বের ক্লান্তিলগ্নে কমান্ডারের একটা যান্ত্রিক সুর ভো করে আঘাত হানল। এবোর্ট মিশন। সকলে চমকে ওঠে। দুশ্চিন্তাগ্রস্ত মুখাবয়বে চঞ্চলতা ছড়িয়ে পড়ে তার। এই সময়ে মহড়া বন্ধের নির্দেশ আসলো কেন? একটা নিভু নিভু আশাও জ্বলে ওঠে মনের অভ্যন্তরে। কমান্ডার রেডিওতে জানালেন, সবাই শান্ত থাকো, জরুরি অবস্থা মোকাবেলার জন্য দেওয়া এটি একটি ফ্রড সংকেত। তবে একজন কর্মকর্তা জরুরি কাজে কয়েক মিনিটের জন্য ডেকে যাচ্ছেন। বিভ্রান্তিকর এমন ঘটনায় ক্যাপ্টেনগণ স্থবির হলেন যেন। চিফ কমান্ডার সামনের দিকে দাঁড়িয়ে নৌমহড়া পরিদর্শন করতে কর্মকর্তাকে সাদরে এগিয়ে নিয়ে আসলেন তিনি। আরহাম সহ বাকি ক্যাপ্টেনগণ সসম্মানে তাদের উদ্দেশ্যে দাঁড়ালেন। ধীরে ধীরে সব শান্ত হয়ে আসতেই দৃঢ় পদক্ষেপ ফেলে ভারিক্কি মুখের কর্মকর্তা কন্ট্রোলার প্যানেলের বিশাল দক্ষিণ পশ্চিম করিডোর অতিক্রম করে এসে থামেন। ক্যাপ্টেন আরহাম তাওসিফ, আপনাকে ঠিক লাগছে না? প্লিজ বি অ্যাটেন্টিভ, আমরা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছি। পরিচিত সহকর্মীর গলাটা বিষের মতো ঠেকে। কানে এসে আছড়ে পড়ছে অফিসিয়াল বিভিন্ন নির্দেশনা। অতিকষ্টে দৃষ্টিটা সামনে নিবন্ধ করল সে। ঠিক মাঝ বরাবর সময়টাতে শব্দগুলোর মাঝ থেকে সামনে নিবন্ধ করা তার চোখ দুটো কিঞ্চিত কেঁপে উঠল, দৃষ্টি বিভ্রম হল। হঠাৎ একটা কচি মুখের খিলখিলিয়ে হাসার শব্দ তার কানে এসে লেগেছে। ঝড় ওঠা বুকের ওঠানামার গতি যেন অস্বাভাবিক হয়। মনের ভ্রম ভাবতে গিয়ে অবলোকন করে ঠিক তার 90 ডিগ্রি কোণে দণ্ডায়মান পরিদর্শক কর্মকর্তার পোশাক ধরে টানাটানি করছে বছর চারেকের এতটুকুন ছেলে। ভেতর থেকে একদম ভেঙে গুড়িয়ে যাওয়া সে এবার কোনো দিকে মনোযোগ ধরে রাখতে পারল না। গোটা চেতনা থমকে শুধু এক অবলা নারীর মায়াবী মুখখানা ভেসে উঠল। সঙ্গে সঙ্গেই সেই নারীর ধীরতা, স্পষ্টতা, চঞ্চলতা আর মুগ্ধতার নিষ্পলক চাহনিটা মনের গহীনে উন্মুক্ত হল। আদৌ কি মেয়েটা তার অপেক্ষায় পথ চেয়ে আছে? ফিরে কি সে নব্য নিষ্পাপ ছোট্ট দেহটা বুকে জোড়াতে পারবে? ভবিষ্যৎটা বিমূর্ত রূপে মানসপটে হাতছানি দেয়। কর্তব্যের কাঠিন্যে জর্জরিত সে ঠিক ছুতে পারল না তাদের। সশব্দে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হওয়ার সাইরেন বাজছে। সেনানিবাসের পার্কিং এরিয়াতে নৌসেনাদের ব্যক্তিগত লোকজনের নিয়মিত আসা যাওয়া। তবে সংখ্যাটা খুব বেশি নয়। চারপাশটা কঠোর নিরাপত্তায় মোড়ানো হলেও তাদের যাতায়াতে ত্রস্ততা লক্ষ্য করা যায়। সন্ধ্যার ছায়া নেমে আসলে আজ একটু চোখে পড়ার মতোই গোটা কয়েক মানুষের অস্তিত্ব পরিলক্ষিত হল।
গাড়ি থেকে নেমে পরেই গন্তব্যের উদ্দেশ্যে দেখতে দেখতে তারা ভবন B3 অতিক্রম করে পরের অ্যাপার্টমেন্টের সম্মুখে এসে পৌঁছল। সিকিউরিটি গার্ডদের করা গণ্ডি পেরিয়ে লিফট তারপর শেষ পর্যন্ত এসে থামল ব্লক সির 6th ফ্লোরে। উন্মুখ হয়ে বসেছিলেন সবিতা বেগম সহ মাহবুব রহমান তার স্ত্রী ফিরোজা পারভিন। তালুকদার পরিবারের একাংশ দৃষ্টিগোচর হতেই সাদরে এগিয়ে নিয়ে আসলেন তাদের। রিয়ানের চোখে গতবারের তুলনায় মোটা কাচের চশমা। তার চোখের পাওয়ারের যে দুর্গতি হচ্ছে বই উন্নতি না তা চকিতে বুকে হাত দিয়ে বলতেই হয়। ভেতরে ঢুকেই সে মরিয়া হয়ে প্রশ্ন জুড়েছে তার আপু কোথায়, তার ভাগ্নে কোথায়। মাহবুব রহমান সেদিকে চেয়ে হোহো করে হেসে বাদিকের কোণার রুমটার দিকে ইশারা করলেন। রিয়ানের বোকা বোকা চাহনি অনুসরণ করে নিজেই তাকে নিয়ে পা বাড়ালেন কক্ষটায়। আত্মীয়তার সম্পর্কের ওপরে যুথিকা বেগম এবং সবিতা বেগমের আত্মিকতা ছোটবেলার অমলিন সখ্যতার জেরে আবেগঘন মুহূর্ত বেশ কিছুক্ষণ স্থায়ী হল। নীরবে কিঞ্চিত অশ্রু বিসর্জন দিয়ে মৌন হয়ে তারা দুজনে একে অপরের সঙ্গে অনুভূতি বিনিময় করলেন। ফিরোজা পারভিন হাসিমুখে ছুটে গেছেন কিচেন রুমে। সখীর বাহুডোর থেকে মাথা তুলে যুথিকা বেগম দুর্বল কণ্ঠে সুধান, আমার মেয়েটা ভালো আছে সবই? সবিতা বেগম মুখে স্বাভাবিকতা এনে সরু চোখে তাকান। ও 2 মিনিট হলো এসে তোর মেয়ে হয়ে গেছে না? এতদিন যে আমি পেলে পুষে রাখলাম। প্রত্যুত্তরে খানিকটা শব্দ করে হেসে উসখুস হয়ে এদিক ওদিক তাকান তিনি। পেলে পুষে তো আগেই দিয়েছি, এখন ওটা তোর অবশ্য পালনীয়। আমার বুকটা কাঁপছে জানিস? ছেলেটার কাঁধে কিনা এসময় এত বড় গুরুদায়িত্ব এসে পড়ল। আল্লাহ সহায় হবেন ইনশা আল্লাহ, সব বিপদ কেটে যাবে। তারা দুজনে সহসা মুখে কথা থাকতে থাকতেই বড় কক্ষটার ভেতরে পা বাড়িয়েছেন। যুথিকা বেগমের বেডে শয়নরত নিজ মেয়ের অবয়ব দৃষ্টিগোচর হতেই বাধাহীন চোখের পানি ছেড়ে ছুটে গেলেন। বিছানার পাশে বসে নিঃশ্বার হাতটা মুঠোয় পুরে নিলেন। নৌরিন অচেতন। কিছুক্ষণ পূর্বে ডাক্তারের নির্দেশে সেবন করা ঔষধের বলে তার চোখে রাজ্যের ঘুম। যুথিকা বেগম মিনিট কয়েক মেয়ের হাত শক্ত করে ধরে নিঃশব্দে কাঁদলেন, দোয়া দরুদ পাঠ করলেন। তিনি বাস্তবিক চড়া প্রকৃতির মানুষ। সব সময় নিজের প্রাপ্যটা আদায় করে ছেড়েছেন। সে হিসেবে একমাত্র মেয়ের প্রতি ছোটবেলা থেকে তার আহ্লাদের কমতি ছিল না। সব সময় সব ক্ষেত্রে বুক উজাড় করে আগলে আগলে রেখেছেন। তবে সে যেন ঠিক তার প্রতিরূপ পেয়েছে। শান্ত নির্মল ধীর প্রকৃতির হয়ে শেষ পর্যন্ত বাবার প্রবল আত্মমর্যাদার পরিপূর্ণ আদল গ্রহণ। বাইরে থেকে মাহবুব রহমানের গলা ভেসে আসছে। টেলিফোনে তিনি কথা বলছেন বেশ উচ্চস্বরে। ধীরে ধীরে তিনি হাঁটতে হাঁটতে তাদের কক্ষের গোড়ায় এসে থামলেন। তারা দুজনে তড়িৎ তাকান তার দিকে। মাহবুব রহমান চোখ দিয়ে ইশারা করলেন কিছু বলার। ড্রয়িং রুমে কিছুটা রয়েস হয়ে পৌঁছুতে চোখে ভারী চশমাটা খুললেন তিনি। শুকনো কাশি দিলেন। অ্যাম্বুলেন্স আসছে কিছুক্ষণের মধ্যেই। ডাক্তাররা 2 ঘন্টার মধ্যেই ওটিতে নেবেন। কি বলছেন ভাইজান? আরহাম আসেনি এখন? রিস্ক নেওয়া যাবে না ভাবি, ও তো সেন্সলেস হচ্ছে, আগের মতো করে বমি করছে অনিয়ন্ত্রিতভাবে। আরহামের ফিরতে যথেষ্ট দেরি এর মধ্যে। হসপিটাল তো এখান থেকে 2 মিনিট। আরেকবার না হয় ভাবুন। মুখ চাওয়াচাওয়ি করলেন তারা পরস্পর। যুথিকা বেগম মুখ খুললেন, রিস্ক না নেওয়াটাই বেটার। সবই সমস্যা নেই তো? তার প্রত্যুত্তরে মাহবুব রহমান মাথা নাড়েন। সামরিক হসপিটালে পেশেন্ট সর্বাবস্থায় সূক্ষ্ম পর্যবেক্ষণে থাকে। বাসায় ডাক্তার এনে চেকআপের চেয়ে 1000 গুণ ভালো হবে। আমি ইনফর্ম করছি তাদের। তাদের নিচুস্বরে কথাবার্তা আরও কিছুক্ষণ চলল। উদ্বিগ্ন উৎকণ্ঠায় বেশ কিছুক্ষণ কাটালেন সকলে। আরহাম নওরিনের রুম। রিয়ানের হাঁটার ধপধপ শব্দ ফুরে আসছে। তার মুখটা প্যাঁচার মতো গোমরা। সঙ্গে ভীষণ চিন্তিত। সে যা কিছু আশা করেছিল বলে দেখবে তার কোনো অংশই পাচ্ছে না। ইলোরার রুম পরিপাটি গোছানো। চারপাশটা স্বচ্ছ ফোকা ফোকা। সোফার ঠিক মধ্যিখানে পায়ের ওপর পা তুলে কানে ফোন গোজা অবস্থায় নিমগ্ন ইনান। ওপাশ থেকে আরাফাত রহমান করা গলায় শাসাচ্ছেন ছেলেকে। স্পিকার লাউডে দেওয়ায় ঘরের ভেতরটায় যেন শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে বারংবার। বিয়ের মাস যেতেই খেয়াল খুশিমতো যাচ্ছে তাই করে যাচ্ছ, কিছু বলেছি? এখন এ সময়ে টালবাহানা কেন? জানতে চাচ্ছি। বাবা শান্ত হও, টালবাহানা করছি না আমি। একদম কথা বলবে না। তোমার মা বাসায় একা থাকে, ইলোরা থাকুক, তবে তার নিঃসঙ্গতা ইলোরার ক্ষেত্রে নয়, বুঝতে হবে সেটা। আমারই ভুল। তোমারই ভুল। তোমার আরও কয়েকটা ছেলেমেয়ে থাকলে এভাবে আমার ওপর প্রেসারাইজ করতে না তুমি। মুখটা সামলাও দয়া করে, বুড়ো হয়ে গেছি তো সেভাবে মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। বাবা ইমোশনাল ব্ল্যাকমেইল করছো? নো নো মাই সান, ইটস রিয়েলিটি। তোমার মা চেয়েছেন, আই হোপ ইউ উইল। আরাফাত রহমানের কথাটুকু শেষ করতে না দিয়ে ইনান সাগ্রহে পরপর প্রত্যুত্তর করে। বাসায় আসছি, কথা হবে, শুধু মনে রাখো তোমাদের ছেলে অবাধ্য নয়। বাস্তবজ্ঞান কিঞ্চিত পরিমাণ হলেও লালন করি। আর তোমার বোনকে আমার ব্যাপারে গুজব ছড়াতে নিষেধ করো। ওটা সুলতানার মুদ্রাদোষ। কান দিতে বলেছে কে? বাস্তবজ্ঞান থাকলে এড়িয়ে যাও। ইনান ভিন্ন প্রসঙ্গে কথা ঘোরাতেই আরাফাত রহমান যেন এবার দ্বিরুক্তি করে বসলেন।
বেশ কিছুক্ষণ যাবৎ তার আশপাশ থেকে বিভিন্ন কোলাহল ভেসে আসছে। ইনান সম্মত হতেই বিস্তর আলাপের ইতি টেনে লাইনটা বিচ্ছিন্ন করেন তিনি। ইনান ফোনটা রাখে। কপালে তার ভাঁজ। চিকন ঠোঁট দুটো দাঁত দিয়ে কামড়ে ধরে গা ঝেড়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই খটখট শব্দ ফুঁড়ে আসে সামনে থেকে। ওয়াশরুমের দরজাটা সবেগে খুলে বিচিত্র ভঙ্গিতে ইলোরা বের হয়। মাথার ওপরে টাওয়েলটা অদ্ভুতভাবে বাঁধা। ইনান ভ্রুযুগল আরও কুঞ্চিত করল। মেয়েটি তড়িৎবেগে তাকে অতিক্রম করে এক প্রকার ছুটে গিয়ে বিশাল ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। সদ্য শাওয়ার নিয়ে ফেরা মুখাবয়ব তার কম্পিত। ত্রস্ত ভঙ্গিতেই সজ্জিত বিভিন্ন প্রসাধনীর বক্সের পসরা থেকে গালে মুখে লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। পরনে কালো রঙের ট্রাউজারের ওপর ঢিলে গেঞ্জি। চোখের পলকে ইনান নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ায়। কি দিচ্ছ এগুলো? ছিহ, মানা করেছি না আটা ময়দা মাখতে। ভো করে তার দিকে ঘোরে ইলোরা। গোল গোল চাহনি মেলে তৎক্ষণাৎ শুধায়, এর দাম জানো? তোমাকে দুবার সেল করলেও আমার সিরামের একটা প্যাকের দাম উঠবে না। ইনান মুখাবয়ব অপরিবর্তিত রেখে খপ করে তার হাত দুটো ইলোরার কাঁধে রাখে। সরু দৃষ্টিতে তাকিয়ে পাল্টা বলে ওঠে, সেল করতে হবে না, পেয়েছো যে তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। ঠোঁট দুটো বাঁকিয়ে ভেঙচি কাটল ইলোরা। ভিন্নদিকে দৃষ্টি নিক্ষেপ করে কাঁধে রাখা ইনানের হাতটা ছাড়াতে চেষ্টা করল। প্রত্যুত্তরে বাঁধনটা ঢিলে করার বিন্দুমাত্র চেষ্টা না করে পেছনে থেকে জড়িয়ে ধরে হাত দুটো সামনে আনল ইনান। লালবউ, কি সমস্যা? তেতে ওঠা গলার বিকট আওয়াজে ইনান ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নেয়। ভয়েস টোন চেঞ্জ করো। অসম্পূর্ণ কথার রেশ থাকাকালে ইলোরার দিকে সে কিছুটা ঝুঁকল। আমি চেঞ্জ করানোর আগে। ইলোরা চোখ দুটো স্বচ্ছ আয়নায় প্রতিচ্ছবিতে রাখে। তাদের দুজনের পূর্ণ অবয়ব দেখা যাচ্ছে। ছেলেটির থুতনি বরাবর ঠিক তার মাথায় এসে ঠেকেছে। সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে তার কেন জানি প্রচণ্ড ভালো লাগল। ধীর গলায় জবাব দিল, শুনছি বলো। ইনান আয়নায় তার চোখে এবার চোখ রাখল যেন। হাতের বাঁধনটা শক্ত করল। বাবা হতে ইচ্ছে করছে। কি? বিদ্যুতের শক খেয়ে মানুষ যেমন দুহাত ছিটকে পিছিয়ে যায়, ইলোরা ঠিক সেভাবেই ছিটকে ঘুরে তাকায় তার মুখপানে। বিভ্রান্ত দৃষ্টি মেলে যেন সে বোঝার চেষ্টা করছে মাত্র শোনা কথার মর্মার্থ। ব আকার বাবা হব, ওকার বাবা হব, হতে চাই, বাচ্চা কাচ্চা চাই আমার, বুঝেছ? কানটা নিমেষেই গরম হয়ে উঠল তার। চোখ মুখে প্রবল দ্বিধা। ইলোরা চমকানো ভাব নিয়েই কম্পিত গলায় মিনমিন করে ওঠে, কি বলছো কি এসব? বা, ইয়েস আই ওয়ান্ট দিস ফ্রম ইউ লালবউ। ইনানের মন্থর গতিতে বলা শব্দগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই সে আচমকা মুখটা ভিন্নদিকে ঘোরায়। চোখ মুখে প্রচণ্ড লজ্জা এসে ভিড় করেছে। ইনান মৃদু হাসল। চোখ দুটো সহসা আয়নার প্রতিবিম্বে নিয়ে গিয়ে বলে উঠল, তোমার লজ্জা দেখতে এত ভালো লাগছে কেন আমার? কবজি চেপে ধরা শক্ত বাহুডোর থেকে পালানোর চেষ্টা করে হ্যাঁচকা টান দেয়। সমগ্র চেতনা অসাড় হয়ে আসছে। ছাড়ো। ইনান ভ্রুক্ষেপ না করে তড়িৎগতিতে ইলোরার কানের কাছে সিও মুখটা নিল। ফিসফিসানো কণ্ঠে পরপর বলে উঠল, ওরা তোমাকে মাম্মাম মাম্মাম বলে ডাকবে। আমাকে পাপ্পা। চুলগুলো হবে তোমার মতো লাল, ট্রাস্ট মি, তোমাকে একা জ্বালিয়ে একটুও মজা পাচ্ছি না। একটা ক্রিকেট টিম বিল্ড আপ করে একসঙ্গে জ্বালাবো তোমায় লালবউ। ইলোরা বিদ্যুৎ বেগে ইনানের বুকে মৃদু আঘাত করে তার বাঁধন ছুটালো। ইনান মাথাটা তার কানের কাছ থেকে তুলতেই এক প্রকার বাতাসের বেগে ছুটে পালালো সে। বুকের মধ্যে টিপটিপ শব্দ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। লজ্জায় আড়ষ্টতায় অস্থির হয়ে আসছে গোটা সত্তা। ভেতর থেকে আচমকা গোঙানির অস্পষ্ট আওয়াজ ভেসে আসছে। বাইরে রুমে কান খাড়া করে বসা জুথিকা বেগম তড়িঘড়ি করে উঠে দাঁড়ান। কিছুটা ভ্রু কুঁচকেই এগিয়ে যান ভেতরের রুমটায়। দরজাটা বন্ধ। আচমকা মেয়েলি কণ্ঠের গগনবিদারী কান্নায় টনক যেন নড়ে ওঠে। পেছনে ফিরোজা পারভিন, সবিতা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। তাদের কানে পৌঁছেছে কান্নার ধ্বনি। দরজাটা ধরাস করে খুলে গেল যেন তখনই। হুড়মুড় করে ভেতরে ঢুকলেন মাহবুব রহমান সহ অন্য বাড়ির সদস্যরা। তাদের চোখ মুখে প্রবল আশঙ্কা। নওরিন অর্ধজ্ঞান থাকাবস্থায় অনুভব করে তার ঠোঁটের কোণে তরল কিছুর অস্তিত্ব। সারা শরীরে একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ে। চোখ দুটো শেষ পর্যন্ত খুলে রাখতে সক্ষম হল না। টেলিফোনের অপর প্রান্তে উতলা হয়ে পরিস্থিতির সংক্ষেপ জানাতেই মিনিট দুয়েক পর আবাসিক বাসভবনে অ্যাম্বুলেন্স সহ 6th ফ্লোরে স্ট্রেচার চলে আসে। দমবন্ধকর পরিস্থিতি বিরাজমান। নার্সদের সহযোগিতায় তরুণীটির অচেতন প্রায় দেহ স্ট্রেচারে তোলা হলো। জুথিকা বেগম হাউমাউ করে কাঁদছেন। অ্যাম্বুলেন্সের অভিমুখে পৌঁছে স্ট্রেচার ভেতরে তোলার শেষ মুহূর্তে নওরিন প্রবল ঘাকুনিতে কেঁপে কেঁপে একবার বমি করে ফেলে। ভোঁতা শব্দ, জরুরি সাইরেন, অসহ্য ক্রন্দনরত ধ্বনির মধ্যেই ইমার্জেন্সি কেসে তাকে হসপিটালের ওটিতে নেওয়া হলো। সবকিছু যেন বিশেষ এক কারণে প্রস্তুত ছিল। কিন্তু কোথাও যেন ছন্দহীন একটা সুর বেজে বেজে উঠছে। একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা গ্রাস করে নিচ্ছে চারপাশ। অসহনীয় পরিবেশে গত হলো আরও মিনিট 10। মাহবুব রহমান লাগাতার আরহামের নম্বর ডায়াল করে যাচ্ছেন।
তিনি স্পষ্টত জানেন ওপরমহলের এত বড় একটা মহড়ায় কখনোই ব্যক্তিগত ফোন তুলতে পারবে ছেলেটা। মনের ভয়টা জেঁকে বসে তখনই তার ভাতিজা পরিস্থিতির কিছু অংশও জানতে পারলে কি তুলকালাম কাণ্ড বাধাবে সেটা কল্পনা করে নিগুড় অস্বস্তির মাঝে হঠাৎই সাদা এপ্রনধারী ডাক্তারের অযাচিত প্রস্থান হয় বাইরে। পেশেন্টের সিরিয়াস অবস্থা, তিনি তো অলরেডি ইনজুর্ড ভেতর থেকে। এত প্রেশারের মধ্যে এত বড় রিস্ক কেন নিয়েছেন আপনারা? আবার তিনি সেন্সলেস, তার সেন্স না ফিরলে আমরা অপারেশন কন্টিনিউ করতে পারছি না, সরি। মাহবুব রহমান উৎকণ্ঠার চরম পর্যায়ে যেন বাকহারা হলেন। কিছু বলতেও ভুলে গেলেন তিনি। কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে। বাচ্চা কি সুস্থ নেই? বাচ্চার মায়ের কি খুব বেশি খারাপ? অ্যাকচুয়ালি শি সাফার অ্যা লট, আমরা বাচ্চাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। আর ওর মা? দেখুন, আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা চেষ্টা করছি। সেন্স ফিরলে। নিস্তব্ধ ওটি ইউনিট আরও নিস্তব্ধতার অতলে নিমজ্জিত হয়ে পড়ে। আশপাশটা সাদা ধবধবে কাচ স্বচ্ছ পর্দায় আবৃত। মেডিসিন কেমিক্যালের মস্তিষ্ক নিস্তেজ করে দেওয়া গন্ধ ঘুরে বেড়ায় চারপাশে। এতক্ষণ কথা বলা ডাক্তারটি নিজেও রোগীর হিস্ট্রি ফাইল উন্মুক্ত করে কিছুক্ষণের জন্য বিমূঢ় হয়ে পড়েন। ভেতরে যাওয়ার জন্য রেড অ্যালার্ম বেজে উঠল। ঠিক তার কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর কঠোর নিরাপত্তায় ঘেরা সামরিক হসপিটালের অপারেশন থিয়েটারের বিশেষ ইউনিটের আশপাশ থেকে একজোড়া বুটের দৃঢ় পদাঘাত ভেসে আসে। মাহবুব রহমান ধপ করে বসে পড়েছেন সজ্জিত চেয়ারটির একটিতে। তার চোখের দৃষ্টি ঝাপসা। মাথাটা ঘোরাতে হলো না। কিছু মুহূর্তের মধ্যেই অবলোকন করলেন সাদা স্যুটের বুটের দীর্ঘদেহী এক যুবকের এলোমেলো পদক্ষেপ। বিক্ষিপ্ত ভঙ্গিতে ছুটে আসছে সে। উস্কোখুস্কো চুলে শ্বেতাভ মুখখানা লাল টকটকে। দৃষ্টি বিভ্রান্ত। হসপিটালের নির্দিষ্ট কেবিনের নিস্তব্ধতা ভেঙে খানখান হয় সদ্যজাত শিশুর কান্নার আওয়াজে। সমস্ত নির্জনতা যেন অসহায় হয়ে পড়ল সরব সেই ধ্বনিতে। নার্সদের একাংশের উৎসুক চোখ নিবন্ধ হয় সেদিকে। আনাচকানাচ থেকে খেয়ালে খুশিতে একবার দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় তারা ব্যস্ত হয়ে পড়ল নিজ নিজ কাজে। কেবিনের পেশেন্টকে মাত্র কিছুক্ষণ আগে ওটি থেকে শিফট করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক গম্ভীর মুখে খসখস করে ফাইলে প্রয়োজনীয় কিছু লেখা অবস্থায় ধীর গলায় নার্সকে নির্দেশনা দেয়। গোলগাল চেহারার নার্সটি মনোযোগ সহকারে সকল কথা আত্মস্থ করে ক্রমাগত মাথা নাড়ল। পেশেন্টের জ্ঞান ফিরেছে? ত্রস্ত হয়ে নার্সটি মাথা নাড়ে। ডাক্তারের নিকট ফাইলটি এগিয়ে ধরে। ইয়েস স্যার, কিছুক্ষণ আগে রেসপন্স করছেন তিনি। শব্দগুলো উচ্চারণ করেই আর চোখে একবার তাকালো পাশে। কর্মব্যস্ততার ফাঁকে মুখে ফুটে উঠল এক উজ্জ্বল হাসির রেখা। সদ্য রেডিয়েন্ট ওয়ার্মার থেকে নিয়ে আসা বাচ্চাটা তার সহকর্মীর কোলে। ফর্মালিটি যথাযথভাবে শেষ হলো আরও মিনিট 10 পর। এতক্ষণ ধরে ডাক্তারটির সম্মুখে দাঁড়ানো নার্সটি ত্রস্ত পায়ে এগিয়ে যায় কেবিন রুমের বাইরে। বাইরে বহুল প্রতীক্ষিত একটা জটলা চোখে বাজছে বেশ কিছুক্ষণ যাবৎ। তার প্রস্থানের মুহূর্ত কয়েক গেল না। বিদ্যুৎ ঝলকের ন্যায় দীর্ঘদেহী একজনের অনুপ্রবেশ ঘটে ভেতরে। তীব্র বেগে এগিয়ে আসছে সে। পাশে দণ্ডায়মান দুজন নার্সের দৃষ্টি কিছুটা উদ্বিগ্ন হয়ে ওঠে। তারা উতলা হয়ে এক প্রকার এগিয়ে আসার চেষ্টা করে। কিন্তু একটু পর নজরে পড়ে ভেতরে চলে আসা যুবকটি অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে তাদের একদম নিকটে বেডের সামনে এসে পড়েছে। স্যার প্লিজ শান্ত হন, শি ইজ আউট অফ ডেঞ্জার। শুভ্র চাদরে মোড়ানো দেহটা কিঞ্চিত নড়ে ওঠে। বা হাতের আঙ্গুলগুলো কেঁপে কেঁপে উঠছে। মস্তিষ্ক সচল হতেই কানে তারস্বরে ছোট্ট কান্নার রেশ এসে লাগল। অবচেতন মনের বিভিন্ন হিসেবনিকেশ চুকিয়ে অবশেষে ভারী হয়ে আসা চোখের পাপড়ি জোড়া মেলল নৌরিন। হিম শীতল পরশ গায়ে এসে লাগতেই অনুভব করল কচি গলার আধো আধো কান্না। হঠাৎ তার হৃদয়টা কেঁপে উঠল। অবশ হয়ে আসা মাথাটা ন্যানোসেকেন্ডের মধ্যে ঘোরালো পাশে। অস্পষ্ট চোখে অবলোকন করল সাদা পোশাকে আবৃত নার্সের মুখে প্রাণখোলা হাসি। তার দুহাতে জড়ানো একটা ছোট্ট দেহ। তোয়ালে জড়ানো দেহটার অবয়বার থেমে থেমে কান্নার ধ্বনিতে নওরিনের অন্তরাত্মা কেঁপে ওঠে। হৃদয়মনে অদ্ভুত অনুভূতি জেঁকে বসে। হাত পা অসাড় হয়ে আসার প্রান্তভাগে আচমকা নার্সটি তার দিকে বাড়িয়ে ধরল সেই ছোট্ট অবয়ব। কম্পিত পাপড়ি জোড়া নওরিন এক করবে ঠিক এসময়ে দৃষ্টিসীমার মধ্যে এলো এলোমেলো বেশভূষার যুবকটি। তড়িৎ সেদিকে তাকিয়ে তার কম্পমান ঠোঁটজোড়ায় অস্ফুটে উচ্চারিত হল, আরহাম। নার্সটিও তার দৃষ্টি অনুসরণ করে তাকিয়েছে সেদিকে। পাগলাটে ধাঁচে ছুটে আসা আরহাম ভুলেও তাকালো না সেদিকে। তড়িৎ বেগে সাদা বেডে আধশোয়া তরুণীকে জাপটে ধরল। হাত পা কাঁপছে ক্ষণে ক্ষণে। অশান্ত বুকে প্রবল ঝড়ের তাণ্ডব। চোখের পলকেই মেয়েটাকে নিজ অস্তিত্বের সঙ্গে একদম মিশিয়ে নিয়ে চোখ বুজে ফেলল। নওরিন থমকায়। বিমূঢ় হয়ে অনুভব করে কি হচ্ছে তার সঙ্গে। চিরচেনা পুরুষালী শীতল স্পর্শে চেতনা ফিরে পাওয়ার মতো করেই কেঁপে ওঠে। আরহাম ভারী শ্বাস নিচ্ছে। নওরিন চকিতে আঁকড়ে ধরল তার বিস্তর প্রশস্ত বুক। দুজনের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ওঠানামা অনুভব করে দুজন।
গভীরভাবে অনুভব করে একজন অন্যজনের উষ্ণতা, ধমনী শিরার কম্পন, রক্তের নিরন্তর চলাচল আর সেই টিপটিপ শব্দ। সময়টা যেন ঠিক সেখানেই থমকে গেল। তাদের গাঢ় আলিঙ্গনের মাঝে আকাশপাতাল এক করে আবারও কান্না ছড়ে শিশুটি। কেবিনে উপস্থিত কর্তব্যরত নার্স দুজন মিটিমিটি হেসে ভিন্নদিকে দৃষ্টি ঘুরিয়ে নিল। তাদের মুখেও যেন আনন্দের ঝলক এসে লেগেছে। বাচ্চাটা ঠিক একইভাবেই সমানতালে কেঁদে যাচ্ছে। মাতৃমন ঠিক এমন সময় সজাগ হলো। মাথা তোলার চেষ্টা করল দীর্ঘকায় পুরুষটির বাহুডোর থেকে। আরহাম নাছোড়বান্দা হয়ে তৎক্ষণাৎ মাথা নিচু করে। তরুণীটির অশান্ত প্রতিরূপ অবলোকন করে তৎক্ষণাৎ পাতলা ঠোঁটজোড়ায় স্বীয় ওষ্ঠাধর মিশিয়ে দেয়। অস্থির হয়ে চুমু খায় নওরিনের সারা মুখে। আমার জান ঠিক আছো তুমি? শব্দগুলো কষ্ট করে উচ্চারণ করার পর আরও মিনিটখানেক গত হলে নিজ ঠোঁটে হঠাৎ তরল কিছুর অস্তিত্ব পেয়ে কিছুক্ষণের জন্য অবশেষে থেমে পড়ে আরহাম। নওরিনের গাল চিবুক অশ্রুর ধারায় ভেসে যাচ্ছে। আপনি এসেছেন আরহাম? জি এসে গেছি তো আমি, কাঁদে না গুড গার্ল। তাদের অসহনীয় এই অনুভূতি বিনিময়ের অন্তিম ঘোষণা করে চিকন গলায় উচ্চকিত হয়ে ওয়া ওয়া করে কেঁদে ওঠে নতুন অতিথি। আরহাম সরে গেল নওরিনের ওপর থেকে। বাচ্চার অবিরাম কান্না থামাতে দ্রুতগতিতে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখা নার্স হাসি মুখে এগিয়ে আসে। নওরিন দুর্বল চোখে তাকিয়ে দেখল আরহাম অধীর হয়ে নিজের কোলের মধ্যে জড়িয়ে নিয়েছে ছোট্ট দেহটি। তার চোখ মুখ লাল, চোখে অবাক দৃষ্টি, যেন কিছু বিশ্বাস করে উঠতে পারছে না। ক্রন্দনরত শিশুটি এবার আরও জোরে জোরে কাঁদে। স্যার, বেবিটা ম্যামের কাছে যাবে মনে হচ্ছে। পাশের নার্স আরহামের উদ্দেশ্যে তরল গলায় শব্দগুলো উচ্চারণ করতেই নওরিন সেদিকে উদ্গ্রীব হয়ে যায়। অস্থির হয়ে পড়া যুবকটি এ যাত্রায় চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। বাচ্চাকে জড়িয়ে ধরা হাতটা কাঁপছে তার। মুহূর্ত কয়েক পর তাকালো নিজ স্ত্রীর মুখপানে। নওরিন বেডের চাদর খামচে ধরে কাঁদছে। আরহাম সেদিকে চোখ দুটো নিবন্ধ রেখেই দুহাতে আবদ্ধ ছোট্ট দেহটা বাড়িয়ে ধরল তার দিকে। তোমার আরশান এসেছে স্রোতসিনী, দেখো সে কাঁদছে তোমার কোলে যাওয়ার জন্য, ধরো আমার কলিজাটাকে। নওরিন বার দুয়েক পলক ফেলে ভয়ার্ত চোখে তাকায় আরহামের বাড়িয়ে দেওয়া হাত দুটোর দিকে। লালাভ ওষ্ঠাধর তিরতির করে কাঁপছে। একটা চাপা উচ্ছ্বাস বেরিয়ে আসতে চাইছে সবেগে। কিছু মুহূর্ত অতিবাহিত হলে ধীরে ধীরে সে কান্নারত শিশুটিকে নিজ বাহুডোরে আবদ্ধ করে। সন্তপর্ণে বুকের সঙ্গে মিশিয়ে নেয় ছোট্ট প্রাণটাকে। তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে অচেনা অসম্ভব এক সুখানুভূতি ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে শিশুটি যেন শান্ত হল। মাতৃক্রোড়ের উষ্ণতায় একসময় সে একদম নীরব হয়ে গুটিসুটি মেরে লেপ্টে রইল। নওরিন বিস্ময়বিভূত হয়ে সেই মৌনতা দেখে। চারপাশে নিস্তব্ধতায় ছেয়ে যেতেই ধীরে সুস্থে সে নিজের মুখটা বাড়িয়ে স্বর্ণাভ দেহের কচি লালচে ঠোঁট দুটোয় ব্যাকুল হয়ে চুমু খায়। আমার সোনা বাচ্চা। দৃশ্যটুকু যেন গোটা কক্ষের সকলে বিমোহিত নয়নে দেখে। আরহামের গাঢ় বিমুগ্ধ চাহনি তাদের ওপর। বেডের ওপর অশীতিপর তরুণীটির বুকের মধ্যে চোখধাঁধানো অপরূপ ছোট্ট একটা বাচ্চার শান্ত মুখ। পাশ থেকে ভেসে এলো মাশা আল্লাহ। আরহাম আচমকা তাদের পানে নেত্রযুগল আবদ্ধ রেখেই বা হাতে নওরিনের কাঁধ জড়িয়ে ধরল আকস্মাৎ। ঠোঁট বাড়িয়ে চুমু খেল নব্য অতিথির কপালের অগ্রভাগটায়। তার ঠোঁটের কোণে হাসি। নওরিন আরহামের দিকে কাদো কাদো হয়ে তাকায়। বুকের মাঝে বয়ে বেড়াচ্ছে কি অজস্র এক সুখ, তার স্ফুরণ গোটা মুখাবয়বে তার ছড়িয়ে পড়ল। আকুল হয়ে ডাকল আরহাম। তার প্রত্যুত্তরে যুবকটি তড়িৎ ফিরে তাকায়। ঠোঁটের কোণে হাসিটা বিস্তৃত করে তার আলগা হাতটা টেনে ধরে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি কথা রেখেছেন, আমাদের পৃথিবীকে নিয়ে আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন। নওরিন কাপা কাপা ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করে সুশ্রী মুখটায় ধীরে ধীরে একটা হাসির রেখা ফুটিয়ে তোলে। শারীরিক যন্ত্রণার বিন্দুমাত্রও স্পর্শ করতে পারল না তার প্রস্ফুটিত মনকে। বাচ্চাটাকে নিজ বুকের অভ্যন্তরে রাখা অবস্থায় ডান হাতটা দিয়ে আরহামের বাহু শক্ত করে চেপে ধরল। কিচ্ছু হয়নি হু, আমার জান। আরহামের গাঢ় গলার প্রত্যুত্তরে সহসা সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ও ও দেখছে আপনাকে, দেখুন। শ্বেতশুভ্র লালচে রঙে মিশ্রিত সদ্যজাত শিশু মুখটা কিঞ্চিত হা করে ঠোঁট ফুলায়। দেখতে দেখতেই আকস্মাৎ মৃদু স্বরে কান্নার ভাব করে। আরহাম সশব্দে হেসে উঠল, তা অবলোকন করে পেশিবহুল রুক্ষ হাতটা তুলে আস্তে করে শিশুটির মাথায় আলতো হাত বুলিয়ে দিল। উৎসুক দৃষ্টি মেলে বলে উঠল, মাই লিটল প্রিন্স, মাম্মামের কোলে ভালো লাগছে না? পাপার কাছে আসবে? তার কথার রেশ না মিলিয়ে যেতেই নওরিন মিষ্টি করে হেসে ফেলে। কিঞ্চিত মুখ তুলে নিস্তেজ গলায় শুধায়, উহুম, যাবে না? তাদের মধুর বাচ্চামি খুনসুটির মাঝে কেবিনের দরজায় খট করে শব্দ হয়। কয়েক মুহূর্তের মধ্যেই ভেতরে ব্যাকুল হয়ে প্রবেশ করেন মাহবুব রহমান, রাফি, সবিতা বেগম, ফিরোজা পারভিন আর জুথিকা বেগম। তাদের উৎসুক চোখ এসে থেমেছে হসপিটাল বেডের ওপর। রিয়ান তাদের ভিড় গলিয়ে ছুটে এসেছে সবার আগে। দৌড়ে সে প্রায় আরহামের পাশে গিয়ে থামল। ক্যাপ্টেন ভাইয়া, বাবু কি পেট থেকে বের হয়েছে? নওরিন সকলের পানে তাকিয়েছে। তার চোখ মুখে খুশির ঢেউ।
মাদের একাংশ উন্মুখ হয়ে ঘিরে ধরল তাদের তিনজনকে। তবে বেশিক্ষণের জন্য নয়, কিছুক্ষণ পরেই প্রস্থান করতে হলো সকলকে। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সকলের উচ্ছ্বসিত মুখের চাহনি নিবন্ধ নওরিনের ওপর। সবিতা বেগম নওরিনের কাছ থেকে সন্তপর্ণে নরম ছোট সে জনকে কোল বিনিময় করিয়ে নিজের বুকে নিয়ে ধরলেন। আমাদের উত্তরাধিকার, কেমন আছেন আপনি বাবা? আহ্লাদে আটখানা সকলের মুখ। রিয়ান ফাঁক ফোকর গলিয়ে তাদের মধ্যখানটায় এসে দাঁড়িয়েছে কোনোমতে। ভাবখানায় তার অনুমেয় মহা বিরক্ত হয়ে উঠেছে সে। খোকখোক করে কেশে চশমার কাচটা ঠেলল। গম্ভীর কণ্ঠে পরপর বলে উঠল, আমার কথা কেউ শুনছ না কেন? রাফি সাবধানে সবার চোখ এড়িয়ে রিয়ানের কানটা মলে দেয়। আহ করে ওঠে গম্ভীরমুখ ছেলেটি মাথা ঘোরায়। রাফির দাঁত কেলানো দেখে বিরক্তিসূচক শব্দ করে, আন্টি আপনার ছেলে আমার কান টানছে। সবিতা বেগম নিচুস্বরে কথা বলার এক ফাঁকে রিয়ানের কথা শুনে তোরাক করে ছেলের দিকে ফিরে তাকান। এসব কি রাফি, এতটুকু বাচ্চার সঙ্গে এমন করছো কেন? আশ্চর্য ছেলে। রাফি মায়ের ধমক উপেক্ষা করে সজ্জিত চেয়ারের একটায় বসে পড়ে গা এলিয়ে দিয়েছে। মাহবুব রহমান উচ্চকিত হয়ে টেলিফোনে কথা বলার ফাঁকে ভাতিজার নিকট এগিয়ে ফিসফিস করে কিছু একটা বলে উঠলেন যেন। হ্যাঁ ভাইজান, মিষ্টির গোটা বক্সই পাবেন। হাহাহা, আমাদের ছোট্টজন ঘর আলো করে এসেছে খুশিতে। আমি আত্মহারা, কি রেখে কি করব ভাইজান, বুঝে উঠতে পারছি না। কিছুক্ষণ গেল না, কেবিনের ভেতরে থাকা নার্স দুজন তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করেই এগিয়ে আসলো। নিচুস্বরে সকলের উদ্দেশ্যে বেশ বিনয়ের সঙ্গেই বাইরে যেতে বলল। বাচ্চা ও মাকে কিছু সময় অবজারভেশনে রাখার নির্দেশ আছে। এ সময়টা অত্যন্ত স্পর্শকাতর, প্লিজ বাইরের বিশ্রাম কক্ষে অপেক্ষা করুন আপনারা। সিস্টার, আমার নাতি পুত্রবধূ সুস্থ আছে তো? চিন্তার কারণ নেই ম্যাডাম, বড় স্যার নিজে ওটিতে উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই আসবেন তিনি। শুক্রিয়া, সব ঠিকমতো শেষ হোক, ভালো হোক। আরহাম আবিষ্ট চোখে সকলের উৎফুল্লতা দেখে। ঠিক কয়েক মিনিটের সময়টিতে তার মনে হলো জীবনের সকল প্রাপ্তি যেন হাতের মুঠোয় এসে গেছে। নবাগত অতিথিকে অতি সাবধানে জুথিকা বেগম বাইরে যাওয়ার আগে নওরিনের বুকের মধ্যে জড়িয়ে দিয়ে গেছেন। প্রত্যেকের চোখ খুশিতে ভেজা। মুহূর্তের মধ্যেই গোটা রুম ফাঁকা হয়ে পড়ে। বাচ্চার বাবা মায়ের একান্ত স্পেসের গুরুত্ব যেন তখনই সবার চোখে ধরা দিয়েছে যখন দেখেছে তাদের নির্বিকার ছেলেটি এক সেকেন্ডের জন্যও নিজ স্ত্রী বাচ্চার ওপর থেকে নজর সরিয়ে ফিরেও চাইছে না। মিটমিটিয়ে হেসে তারা বেরিয়ে গেলে ভেতরে তৎক্ষণাৎ এপ্রনধারী ডাক্তার প্রবেশ করলেন। আরহাম তড়িৎ নওরিনের হাত ছেড়ে পাশ থেকে উঠে দাঁড়ালো। এগিয়ে গেল ডাক্তারের অবস্থান অনুসরণ করে। ডাক্তার হাসিমুখে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। আরহাম নিকটবর্তী হতেই একটা আনন্দধ্বনি করে তার পিঠে হাত রেখে পিঠ চাপড়ে দিলেন। ইয়ং ম্যান, ইউ আর রিয়েলি দ্য বেস্ট হাজবেন্ড দ্যাট আই হ্যাভ এভার সিন। তোমার ওয়াইফ তো অচেতন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার নাম ধরে কেঁদেছে। লাকি ম্যান এগেইন, কনগ্রাচুলেশনস, এই তো জীবনের পাওয়া। আরহামের মুখ কিছুটা ভারী হয়ে ওঠে। ক্রমাগত মাথা নাড়ে সে। নিজ উচ্ছ্বাসটা অতিকষ্টে দমন করে প্রত্যুত্তর করে, স্টিল তাকে কেমন দেখছেন? আমি দুশ্চিন্তামুক্ত নই। ডোন্ট ওয়ারি, আমার টিম খুব সতর্কতার সাথে অপারেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত অবজারভেশনে রেখেছে তাকে। অপারেশনের প্রয়োজনীয় ইফেক্ট ব্যতীত অন্য কোন প্রভাব পড়বে না বলা যায়। খানিকটা থেমে আবারও তিনি বলতে শুরু করলেন, শুরুতে প্রচুর সিরিয়াস কন্ডিশন ছিল, সৃষ্টিকর্তা চেয়েছেন না হলে এমন অবস্থা থেকে রিকভারি করে আসাটা বেশ টাফ ছিল। যাই হোক, তোমার ওয়াইফ প্রচুর শক্ত একটা মেয়ে। শেষ পর্যন্ত ইচ্ছাশক্তিটা ধরে রেখেছে। কথা বলা অবস্থায় হাঁটতে হাঁটতে তারা বেডের সম্মুখে এসে দাঁড়ালো। আরহাম শ্বাস আটকে ডাক্তারের অসম্পূর্ণ কথা শোনে। নার্সদের সহায়তায় বাচ্চাকে বেবি কটে রাখা হয়েছে। ডাক্তার কথাবার্তা সম্পূর্ণ করে হাসিমুখে দাঁড়ালেন। নওরিন ফিরে তাকিয়েছে তাদের ওপর। হেই লিটল চার্মিং, ঘুমানো হচ্ছে? বাহ, আমাদের ডক্টরদের তো একেবারে ঘাম ছুটিয়ে ছেড়েছেন আপনি আর আপনার মা। তা মিসেস, সব স্বাভাবিক লাগছে তো নাকি? জবাবে ধীরগতিতে মাথা নাড়ল নওরিন। ওয়েল, প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। নির্দিষ্ট কিছু সময় পর্যবেক্ষণে থাকবেন শুধু ওকে। আর যে কোনো প্রয়োজনে সিস্টাররা আছেন, অবশ্যই ইনফর্ম করবেন। পুনরায় ইতিবাচক ভঙ্গিতে প্রত্যুত্তর ছুড়লে ডাক্তার সহজ মুখে হাসি ফুটিয়ে একবার ঘড়ি দেখেন। আরও মিনিট পাঁচেক গুরুত্বপূর্ণ করণীয়গুলো একনাগারে অবহিত করে অবশেষে প্রস্থান করতে উদ্যত হন। নেক্সট রাউন্ডে সাক্ষাতের আশা রেখে বেরিয়ে যান অবশেষে। আশপাশের মানুষগুলোর অনুপস্থিতি পরিলক্ষিত হলে আরহাম স্বস্তির শ্বাস ফেলে এগিয়ে যায় বেডের দিকে। বসে পড়ে নওরিনের পাশটায়। নওরিনের নিচু মুখ। আরহাম চোখ ঘুরিয়ে উদ্বিগ্ন হয়েই তাকালো নত মুখের তরুণীটির দিকে। তার চোখ কেমন বুজে বুজে আসতে চাইছে। আরহাম সাগ্রহে তার কবজিতে শীতল হাত রাখল। কষ্ট হচ্ছে? মাথাটা নাড়ানোর চেষ্টা করে সে। আরহাম মৌনতা লক্ষ্য করে আরও অস্থির হল। অলক্ষ্যে নওরিনের কোমরের পেছনে হাতটা বাড়িয়ে শক্ত করে পেঁচিয়ে ধরল। আমি আছি তো, একদম ভয় নেই, কিচ্ছু হবে না।
আরহামের উদ্বিগ্ন চোখে চোখ রাখল নৌরিন। মুখে কিছুক্ষণ আগের খুশির অপরিসীম ঢেউয়ের সঙ্গে একটা ভয়। পাশে ঘনিষ্ঠ করে রাখা বেবি কর্তা থেকে কান্নার রব আসছে না, তবে ছোট্ট ছোট্ট হাত পা গুলো নড়ছে। আরহাম এক পলক তা দেখে ধীরে ধীরে তার হাতটা বাড়িয়ে দিল। মন্থর গতিতে নড়াচড়া করা ছোট্ট কনিষ্ঠ আঙ্গুলটা অতি সাবধানে স্পর্শ করল। পাপা, আর ইউ স্লিপিং? নওরিনও তার গভীর চোখজোড়া নিবন্ধ করে তার কণ্ঠ অনুসরণ করে। অনুভব করছে সে সামনের যুবকটির হাসিমুখ আর ছোট্ট দেহের চঞ্চলতায় তার সমস্ত আশঙ্কা ভয়গুলো কেমন নাই হয়ে যাচ্ছে। আকস্মাৎ কম্পিত হাতেই আরহামের বুকের কাছটা হাত রাখল সে। প্রেয়সীর ছোঁয়া বুঝতে পেরে আরহাম মুখ না বাড়িয়েই এক হাতে আঁকড়ে নেয়। আরেক হাতের আঙ্গুলে সন্তর্পণে ছুঁয়ে ছুঁয়ে যায় স্বর্ণাভ-রঙা অপরিপক্ক বাচ্চাটির আঙ্গুলের ডগা। নওরিনের মাথাটা এসে ঠেকে তার গলার নিচে। কান্নার মৃদু শব্দও ফুঁড়ে বের হয়। পাপা, ওয়েক আপ, আপনার মাম্মাম তো কাঁদছে। মাম্মামের কান্না দেখবেন আপনি? ধীর গলার এলোমেলো আওয়াজে নওরিন আহ্লাদি হয়। চোখের পলকে বুক আঁকড়ে ধরা পুরুষটির গলা জড়িয়ে ধরে। ঠোঁট দুটো বাড়িয়ে পুরুষালী শক্ত চোয়ালে চুমু খায়। সে শুনবে না পাপার কথা, তার অভিমান হয়েছে, বিরাট বড় অভিমান। আচ্ছা, তা পৃথিবীতে এসে দম না ফেলতেই তার এই বিরাট অভিমানের কারণ? তার পাপা পচা ভীষণ নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মনে তার বিন্দুমাত্রও মায়া নেই। একবার সামনে পা বাড়ালে সে ভুলে যায় সমস্ত পিছুটান, সমস্ত বন্ধন ফেরার তারা বিন্দুমাত্র নেই তার মাঝে। তার মাম্মামকে সে একটুও মানে না। হুটহাট ছুটে যায় দূরে। আরহামের দৃষ্টি তখনও নব্যজাত ঘুমন্ত রাজপুত্রের ওপর নিবন্ধ। বাচ্চাটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। গায়ের লালচে ফর্সা রংটার সঠিক নাম ঠিক করে বলা দায়, তবে তার দেহের গঠনের মাধুর্য আশপাশে কি এক দীপ্তি ছড়াচ্ছে। নিষ্পলক তাকিয়ে থাকতে থাকতেই প্রিয়তমার এক আকাশসম অভিযোগ মনপ্রাণ নিবেদিত করে শ্রবণ করল। ঠোঁটের কোণে হাসিটা তার কিছুটা স্তিমিত হয়ে এসেছে। চাপা অন্ধকারের পূর্বাভাস পাচ্ছে সে। বিক্ষিপ্ত হাতে মেয়েল স্পর্শ ঘুরে বেড়াচ্ছে তার মুখাবয়বে। নওরিন আরক্ত হয়েই তার অস্থির চোখমুখে ঠোঁট ছোঁয়ায় হাত বুলায়। আরহামের বুকের অভ্যন্তরে কালবৈশাখী ওঠে সে আনাড়ি স্পর্শে। আচমকা সে ছোট্ট আঙ্গুলটা সাবধানে ছাড়িয়ে নেয়। হাতটা বেবি কটের ভেতর থেকে তুলে এনে খপ করে নওরিনের পাতলা কোমরের অগ্রভাগ শক্ত করে চেপে ধরে, অন্য হাতে নড়ে ওঠা ঠোঁটজোড়ার ওপর আলতো করে রাখে। অভিমানের পাল্লাটা তো ভীষণ ভারী, কিন্তু এটা সম্ভবত তার মাম্মামের, তার নয়। নওরিন ঠোঁটের ওপর থেকে আরহামের হাতটা ধীরে ধীরে সরালো। না, তার মাম্মামের কোনো অভিমান অভিযোগ নেই। সত্যিই নেই? সত্যি। আরহাম শব্দ করে হাসল। নওরিনের চোখমুখের ওপর এসে পড়া চুলগুলো অভিজ্ঞ হাতে খুব যত্ন সহকারে কানের পেছনে গুজে দিল। এত গাঢ় অভিমানী রূপটা হসপিটালে নয়, বাসায় ফুটে উঠুক আমার একান্তে। এখন শুধু সুখটা অনুভব করব যেটা আজ দিলে আমায়। স্রোতস্বিনী, ডু ইউ ফিল ইট? আরহামকে অবাক করে দিয়ে সে লজ্জায় মুখ না লুকিয়ে তার চোখে চোখ রেখেই মাথা নাড়ে। সম্মতির স্পষ্ট বাণ ছোড়ে। আরহাম মোহাবিষ্ট হয়ে সহসা সরল মুখশ্রীর রক্তিম ওষ্ঠা ধরে দ্বিতীয়বারের মতো ঠোঁট ছোঁয়ায়। উন্মাদনার শেষভাগে ফিসফিস করে করে ওঠে, লাভ ইউ সো মাচ মাই আনফেয়ার ভ্যালেন্টাইন, ফর গিভিং মি দিস ডে ইন মাই লাইফ। নওরিন কিঞ্চিত দ্বিরুক্তি করল না। গুটিসুটি মেরে আঁকড়ে ধরল আরহামের পেটা শরীর। বেশ কিছু সময় সেভাবেই অতিবাহিত হল। মোহনীয় পরিবেশের মাঝে হঠাৎ করে সে ফুপিয়ে উঠে অস্পষ্ট স্বরে আরহামের বুকের মাঝে লেপ্টে শুধালো, আই অ্যাম অলসো ফিল ইউর ওয়ার্মথ ক্যাপ্টেন, আই ফিল ইউ টু লাভ ইউ। ফিসফিসানো প্রতিধ্বনির মাঝে একটি নব্য প্রাণ নিজের অস্তিত্ব জানান দিতে তীক্ষ্ণ স্বরে কেঁদে ওঠে। আরহামের গাঢ় আলিঙ্গনে থাকা নওরিন চমকায়। মাথা তোলে দুজনেই। কচি রক্তাভ ঠোঁট দুটো কুঞ্চিত। কান্নার তোড়ে ছোট্ট ছোট্ট হাত পা ছোড়াছুড়ি করছে ক্রমাগত। যেন সোল্লাসে ভাব প্রকাশ করতে চায় তাদের দুজনের মাঝে সদ্য আগত প্রাণ। চৌধুরী এভিনিউয়ের গার্ডেন এরিয়া। বিকেলের নরম রোদের সোনালি আভা কাটুট গাছের শাখায় শাখায় এসে পড়ে ঝলমল করছে। বিক্ষিপ্তভাবে চেয়ারগুলো রাখা। আলস্যে খেয়ালে মানুষ অবসর কাটাতে যেমন এলোমেলো হয়ে বসে নানা আলাপের জুড়ি নিয়ে বসে, ঠিক সেভাবেই ছড়িয়ে ছিটিয়ে আছেন অ্যাডমিরালগণ সহ তার পত্নী সকল। থেমে থেমে সামান্য কথার রেশ নিয়ে হাসছেন তারা। আলোচ্য বিষয়ের কোনো কুলকিনারা নেই। যেমন তারা কিছুক্ষণ আগে মোস্তফা কামালের কাঁচাপাকা চুল নিয়ে আরাফাত রহমান হোহো করে হাসলে পাশ থেকে জেসমিন রহমান মুখ ঝামটা দিয়ে নিজের চুল দাড়ি আয়নায় দেখার তাগিদ স্মরণ করিয়ে দিয়েছেন। অমনি ফস করে তার মুখের হাসি নাই হয়ে গেছে। স্ত্রীর দিকে একবার সরু চোখে তাকিয়েছেনও বটে, তবে ততক্ষণে তার মুখের অভিব্যক্তি নিয়ে হাসির রোল পড়ে গেছে সকলের মাঝে। আনন্দঘন পরিবেশের মাঝে আরাফাত রহমান এবার গলাটা উঁচিয়ে বলে ওঠেন, রিটায়ারমেন্টে বসে আছি, আর কত জোয়ান থাকবো জেসমিন? মোস্তফা তো মেয়ের শোকে আগে থেকেই কুজো হয়ে থাকত। তোমার ছেলে সে শোক চুকিয়ে দিয়ে গেছে আরাফাত, এখন আমি শান্তিমতো জিম জগিং নিয়ে পড়ে থাকি দেখেছ? ভুঁড়ি আগের চেয়ে কতটা কমেছে? তুমি তো সে ধান্দাটুকু করারও ফুরসত পাও না। বলছো?
বলো তোমার মতো আমার শরীরের লোভ নেই, তিনবেলা পেট পুড়ে খেয়ে আধবেলা আয়েসে ঘুম, এতে যদি ভুঁড়ি বাড়ে বাড়ুক, বেলা শেষে দেখবেই ওই একজন। আরাফাত রহমানের কথাটুকু শেষ না হতেই জেসমিন রহমান কটমট করে তাকালেন। মুখের হাসিটা ছেড়ে এসেছে তার। পরপর দ্রুত গলায় তিনি বলে উঠলেন, গর্ব করছো নাকি? সত্যি কথা বলি, ওই ভুঁড়ি আমার চোখ দেখতে দেখতে বিরক্ত, তোমার মন বুড়ো হলেই যে বাকিদেরও একই দশা হবে তা তো আর না। স্ত্রীর টিপ্পনিতে তৎক্ষণাৎ প্রত্যুত্তর না করলেও মোস্তফা কামাল ফাহিমা চৌধুরী একযোগে হেসে উঠলেন। বাড়ির মেইড এসে বিস্তৃত টেবিলের একাংশে কিছু নাস্তা রেখে গেল এর মাঝে। ফাহিমা চৌধুরী ফোন কলে ওপাশে কানাডায় মেয়ের সঙ্গে কথা বলতে বলতেই তাদের মধুর এই খোশালাপ উপভোগ করছিলেন। সবার কথার বুলি কিছুটা স্তিমিত হতেই হাতের ফোনটা মুখের সামনে ধরে উঠে দাঁড়ালেন তিনি। আপনাদের অনবরত এই আলাপ মনে হচ্ছে আজ রাতও পেরিয়ে যাবে, দেখি সরুন বাপু, ওপরে যাচ্ছি আমি, আমার ছোটজনটাকে দেখছি না কখন থেকে। জেসমিন রহমান হালকা হেসে উঠলেন তার কথায়। নবাবপুত্রের ঘুম ছাড়েনি আপা, ছাড়লে এই শান্ত পরিবেশে ঝড় উঠে যেত তার দুরন্তপনায়। তা কি আর বলতে, মুখখানা দেখার জন্যই এতদূর ছুটে আসা। আলসে মায়ের মতো নিজেও পড়ে পড়ে সারাদিন ঘুমোবে আর রাতভর গোটা বাড়ির ঘুমের 12টা বাজাবে। চেয়ারটায় আবার ধপ করে বসে টেবিল থেকে চায়ের কাপটা হাতে তুলে নিতে নিতে বললেন ফাহিমা চৌধুরী। তবে কিছুক্ষণ গেল না, অমনি মোস্তফা কামাল বেঁকে বসলেন। খবরদার ফাহিমা, তাকে কিচ্ছু বলবে না, দুটোই আমার বুকের রত্ন, তারা একটু আধটু আলসেমি করবে না তো কি। আরাফাত রহমান শুরু থেকেই হাসছিলেন। আলোচনার মোড়টা ভিন্ন দিকে যেতেই বিরিয়ানিতে এলাচ হলেন নিজেও মোস্তফা কামালের দিকে ভারী গলায় শুধালেন, নবাবের ঘরের আরেক নবাব, হিসেবটা বুঝতে হবে না? তবে তার সুকৃতি শোনো তোমরা, সকালে নতুন চশমার কাচটা তিনি ঠাস করে আবার ভেঙেছেন, খুঁজতে গিয়ে আমি দিশেহারা। পরে চলমান কথায় হো হো শব্দে আবারও ধ্বনি ওঠে। জেসমিন রহমান হাসি থামিয়ে বাকি কথাটুকু বললেন, পরে তো আমার চশমা পরে সারা বাসা চষে ফিরেছ, তোমাকে বলি বারবার ওর হাতের নাগালে জুতোর ফিতেটুকু না রাখতে, আমার কথা না শুনলে তো এমন কাজ হাজারটা ভাঙবে। ও জেসমিন, ভালো কথা মনে করিয়েছ মোস্তফা। শোনো, সেদিন কি হয়েছে, আমার গেট টুগেদার ছিল, সন্ধ্যা 7টায় আলসেমি করে নিজেই দেরি করে ছিট গাড়ি এসে হর্নের ওপর হর্ন, কিন্তু আমি আমার জুতা পরতে পারছি না, চিন্তায় পাগলপ্রায় অবস্থা। শেষমেশ 30 মিনিট লেট করে মার্কেট থেকে নতুন একজোড়া নিয়ে তবে অ্যাটেন্ড করেছি, বাসায় এসে শুনি আসল কাহিনী। আদরের নাতি আমার একজোড়া বুটের তলানি খুলে কোমরে ফেলে রেখেছিল। মোস্তফা কামাল চোখের ভারী চশমাটা খুলে হাতে নিয়ে এসেছেন। মন্ত্রমুগ্ধের ন্যায় শোনা কথার শেষটা এমন হবে ভাবতে পারেননি। দমকা হাসির জেরে মুখের কথা মিলিয়ে যায় তার। চা ঠান্ডা হয়ে গেল। আরে নিন আপনারা। তাড়া দিয়ে জেসমিন রহমান তার দিকে কাপটা বাড়িয়ে দেন। আরাফাত রহমান খানিকটা কেশে স্ত্রীর উদ্দেশ্যে বলে ওঠেন, কি ব্যাপার, তোমার ছেলের মতিগতি কি? আবার কি ফন্দি আটছে? জেসমিন রহমান মুখ গোজ করলেন। ফন্দি টন্দি কি বলছো? বেরোবে, ওরা মাইন্ড রিফ্রেশের একটা ব্যাপার স্যাপার্ট আছে না? তুমি বুড়ো হয়েছ তাই মনে রং নেই। আহা জেসমিন, কি বলছো? আমার মনে রংটা তুমি আজও খুঁজে পেলে না, আর বুড়ো হয়েছি কে বলল? এখনো দেখে কেউ বলতে হয়েছে? থামো তো ফাহিমা আপা, চলুন তো বাগানের ওপাশটায় ঘুরে আসি, আপনি তো কালকের ফ্লাইটেই আবার ফিরে যাবেন। ফাহিমা চৌধুরী ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। ফোনটা কেটেছেন তখন চকিতে জেসমিন রহমানের কথায় খেয়াল করে দৃষ্টি মেলালেন। হাসি হাসি মুখ করেই উঠে দাঁড়ালেন তৎক্ষণাৎ। চলুন যাওয়া যাক, আর কবে ফিরবো না ফিরবো, হাঁটাহাঁটির অভ্যাস আমার আগে থেকে। এই বিডিতে এসে আমি কুল কিনারা পাই না ওদের অত্যাচারে। হাঁটবো কখন? তারা দুজনে গল্প করতে করতে বেশ কিছুদূর এগিয়ে গেছেন। সেদিকে চেয়ে তারা দুজনে আবারও হালকা গলায় গল্পে মত্ত হলেন। ডোর লক করা। ঘরের ভেতরের ওয়াশরুমেরও আচমকা বিকট গলার আওয়াজ ভেসে ওঠে। লালবউ? জবাব আসলো না। উত্তেজিত চলনবলনে যুবকটি আগের বারের চেয়ে দ্বিগুণ জোরে হাত ছাড়ল। এই লালবউ? বার কয়েক ডাকাডাকির পরেও যখন কোনরূপ আওয়াজ আসলো না, তখন সে চরম অধৈর্য হয়ে উঠল। চোখ মুখে একটা রাগের আভাও ছড়িয়ে পড়ল। শিট শিট শিট, অসহ্য চাপা স্বরে বিড়বিড় করে খানিক থামল সে। লালবউ কোথায় তুমি? ওয়াশরুমের ভেতর থেকে চাপা গলার একটা গালি ভেসে এলো। পরপরই খট করে দরজাটা খুলে গেল। চোখের পলকে বেরিয়ে আসলো ইলোরা। চোখ মুখে সদ্য পানির ঝাপটা দেওয়া। পরনের ড্রেস ইঙ্গিত দেয় সে মাত্র তৈরি হয়েছে। লাশ সময়েই শরীরে জড়ানো অফ হোয়াইট গাউনটা উঁচু করে ধপধপ শব্দ তুলে এগিয়ে এলো। জিন্সের একাংশ দেখা যাচ্ছে। ঠিক সে মুখোমুখি হলো বাড়ি মাথায় তুলে চিৎকার করা যুবকটির। কি হয়েছে? শান্তি দেবে না আমায় তাই না? 2 মিনিট হয়নি চেঞ্জ করতে গিয়েছি। যত্ত সব ফা। কথাটুকু মুখেই রয়ে গেল। চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠেছে সামনের দৃশ্যে। ওয়াক দা ইনান ফ্লোরে বসা। তার সারা মুখ, মাথার চুল, গলার নিচ অংশ শেভিং ক্রিম দিয়ে মাখানো। দূর থেকে তাকালে ভূত ভেবে যে কারো অন্তরাত্মা কেঁপে উঠবে। গলায় প্যাঁচানো একটা তারের মতো কিছু একটা।
ঠিক তার কোলের মধ্যে দেখা যায় গোলগাল গড়নের নাদুস নুদুস একটা বাচ্চা। বড় বড় চোখ করে সামনে চেয়ে আছে সে। ইনান শক্তপোক্ত হাতে বাচ্চাটির দুহাত চেপে ধরে আছে। একজন দাগী আসামিকে যেমন করে পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে খপ করে ধরে থাকে ঠিক তেমন ভাবে। ইলোরা আকাশপাতাল এক করে চিৎকার ছুড়ে ছুটে যায় সেদিকে। ইনানের বাচ্চা ইনান। ইনান গগনবিদারী সেই চিৎকার শোনা মাত্রই ফ্লোর থেকে উঠে দাঁড়িয়েছে। তার বিস্তর প্রশস্ত বুকে উঠে এসেছে 4 বছরের ছোট্ট বাচ্চাটি। তার গোল গোল চোখেও একটা ভয়। মাম্মামম কি কিতু কলিনি আমলা। কচি কণ্ঠটি বেজে উঠতেই মুহূর্তের মাঝে ত্যক্ত বিরক্ত হয়ে চওড়া সোফার ওপরে ধপ করে বাচ্চাটাকে বসিয়ে দিল ইনান। সারা শরীর ফেনা দিয়ে মাখামাখি। বাচ্চাটাকে আচমকা ধরাস করে ছেড়ে ইলোরার দিকে ভ্রুযুগল কুঞ্চিত করে তাকালো। হাহ দেখো, কৈফিয়ত দিচ্ছে তোমার আদরের ফুসফুস কলিজা গিলা মা ছেলে মিলে আধমরা করে ছেড়েছ আমায়, আবার বড় গলায় চিৎকার করছো কেন? রাগে ইলোরার ফর্সা মুখটা লাল। ভেজা মুখে আকর্ষণীয় লাগে। তবে তার মারমুখী দৃষ্টির অনল ইনানের জবাবে যেন কিছুটা শীতল হলো। ভো করে ঘুরে তাকালো সোফার ওপরে গুটিসুটি মেরে বসে থাকা ছলছল চোখের বাচ্চাটির দিকে। তার কচি চোখ দুটো জলে টইটুম্বুর, যেন একটু টোকা দিলেই ভেউ ভেউ করে কেঁদে ফেলবে। ইফাজ। ইলোরা পূর্বের ন্যায় ধমকে ওঠে, সে দৃষ্টি উপেক্ষা করে। অমনি ভেউ ভেউ করে কেঁদে ওঠে বাচ্চাটি। ফুলকো গাল দুটো কান্নার তোড়ে লালচে হয়ে ওঠে। ইলোরা ভ্যাবাচ্যাকা খেয়ে উঠে দৌড়ে বাচ্চাটির দিকে এগিয়ে যায়। সোফার ওপরে নিজে বসে দুহাত দিয়ে আঁকড়ে ধরে। কি করেছো এটা হানি? বাবার সারা গায়ে কিভাবে এসব মাখিয়ে দিয়েছ তুমি হুমম? কান্না থামার বদলে আরো দ্বিগুণ হলো। ইলোরা ভ্রুকুটি করে ছেলের ওপর থেকে দৃষ্টি সরিয়ে একবার পাশে তাকায়। ইনানের মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। তার চেহারার যে বেহাল দশা ক্রন্দনরত শিশুটি করেছে তা বুঝতে বাকি নেই। ইলোরা আচমকা এমন বেগতিক অবস্থা দেখে ফিক করে হেসে ফেলে। হাসতে হাসতে বা হাতটা তুলে মুখ ঢেকে ফেলে। ইনানের শরীর যেন দাউদাউ করে আগুন জ্বলে উঠল। ইডিয়ট দুইজন শেভিং ক্রিমের বোতল কিভাবে খোলে তা তুমি নিজে ওকে শিখিয়েছ বেয়াদব, দুটোকেই পানিতে চুবাবো আমি। রাগে গোজগোজ করতে করতে ঝড়ের বেগে ইনান ওয়াশরুমের দিকে ছুটে যায়। ইলোরা তা অবলোকন করে আরো জোরে জোরে হাসল। কোলের ওপরে কান্না করা ছেলেটার ভেউ ভেউ তখন পুরোপুরি থেমেছে। নীরব হয়ে আছে সে। ইলোরা উবু হয়ে ছোট্ট ফোলা গালটায় টপ করে চুমু খেল। ওয়েল ডান মাই হানি, খুব ভালো করেছ আমার পিকাচুটা। আদুরে গলায় বাচ্চাটা মায়ের আলিঙ্গনে মুখ গোজে ফুপিয়ে ফুপিয়ে ওঠে। মাম্মি, পা পা বকেছে। ঈশস পাপাকে অনেক বকা দেব আমরা হুম? কান্না করে না আমার সুইট বয়। এই এখন আমরা সেন্ট্রাল পার্কে যাব, চলো চলো রেডি হয়ে নিতে হবে ফার্স্ট। ইলোরার কোল থেকে বেশ বায়নার শেষে মুখ তোলে ইফাজ। আহ্লাদি ভাবটা ছেড়ে চঞ্চলতা ফিরে এসেছে চোখ মুখে। এখন যাব আমলা? মাম্মি, আমি নিউ ড্রেস পলব না? ইলোরা হেসে তার নাকটা মৃদু টিপে দিল। ইয়াহ মাম্মি, পলব তো আমলা, চলো তোমার নিউ ড্রেসটা বের করি। কচি মুখের খিলখিল ধ্বনিতে গোটা রুম সরব হয়। কিছুক্ষণ আগে কুকর্ম করে কেঁদে কুটে ভাসিয়ে দেওয়া ইফাজ মায়ের গাউনের একাংশ খামচে ধরে ক্যাবিনেটের এপাশ থেকে ওপাশ ছুটে বেড়ায়। প্রায় শখানেক বেবি ড্রেস ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে অবশেষে নিজের মনমতো বেবি স্যুট উৎফুল্ল ছেলের গায়ে অনভিজ্ঞ হাতে পরিয়ে দেয় ইলোরা। অনভিজ্ঞ বললে সামান্য ভুল হবে, এই কয়েকদিনে অনভিজ্ঞের টা উঠে গেছে, তবে মস্তিষ্কে মাঝে মধ্যে ছিট আসার দরুন সেটাও সমূলে উঠে যায় কখনো কখনো। ছেলেকে ধরা হাতটা আনমনে কিছুটা ঢিলে হয়ে পড়তেই সে অনুভব করে হাতের নিচে ছোট্ট হাতটা নেই। মায়ের চোখ ফাঁকি দিয়ে ইফাজ সবেগে ছুটে গেছে ওয়াশরুমের দিকে। তার ছোট্ট ছোট্ট পায়ের আনাড়ি পদক্ষেপে ইলোরা চমকে ওঠে। পাপা, বাইলে আসো। পাপা সলি আল কলবনা সলি, বাইলে এসো, আমরা পালকে যাব পাপ্পা। সাদা লালে মেশানো রঙে বাচ্চা চেহারা। উচ্চতায় কয় হাত অনুমেয় না হলেও তার চলনবলন আর কার্যকলাপ ভয়ানক। তিলকে তাল করতে সেকেন্ড 2 সময় নেয় না। দুষ্টুমিতে চোখজোড়া সর্বদা উজ্জ্বল। ছেলের দিকে মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে থাকতে থাকতেই ওয়াশরুমের দরজা ঠেলে ইনান বাইরে আসে। ক্রমাগত দরজায় থেমে থেমে আঘাত করা পিচ্ছি হাত দুটো ধরে গোটা দেহটাকে একটানে কোলে তুলে নেয়। কিছুক্ষণ আগের তুলকালাম কাণ্ডের লেশমাত্র নেই মুখে। বদলে নির্মল হাসি। যাব তো বাবা, তার আগে সরি বলো। বলো অমন দুষ্টুমি কেন করেছ? ইফাজের হাসি হাসি মুখ একটু স্তিমিত হয়। মাথা ঘুরিয়ে মাকে খোঁজার চেষ্টা করে। ইনান হাঁটতে হাঁটতে রুমের মাঝ বরাবর এসে পড়েছে। গায়ে ব্ল্যাক জ্যাকেট জড়ানো। সলি পাপা, কান ধরো। সে বাবার গলা জড়িয়ে আছে। কানে ধরার আদেশ পেয়ে বাবার গলাটা ছেড়ে নিজের কানগুলো অপরিপক্ক হাতে ধরার চেষ্টা করল। ইনান কোলের মধ্যে থাকা ছেলের কাণ্ডে হাসে। বড় করে বলে, বলো আমি আর কখনো, আমি আল কখনো পাপার সাথে, পাপাল সাথে দুষ্টুমি করব না। দুধ তুমি কলব। ইনান আচমকা এমন জবাবে হতভম্ব হয়ে চোখ পাকালো। অ্যাই মিস্টার ফারহিন ইফাজ রহমান, হোয়াট ডু ইউ সে? ইফাজের মুখে দুষ্টু হাসি।
বাবার দিকে মোলায়েম চোখে তাকিয়ে সে চুপ করে আছে। ইনান নাজেহাল হয়ে নিজের চুলগুলো বাহাতে ব্যাকব্রাশ করে পেছনে দিকে চেপে ধরল। ইলোরা, কোথায় তুমি? তোমার পুকি কি বলছে এগুলো? তারা দোতলা থেকে নেমে ড্রয়িং রুমে এসে পৌঁছেছে। পেছনে তাকিয়ে উচ্চস্বরে কথাগুলো বলে মেয়েটাকে খোঁজার চেষ্টা করল ইনান। এত লেট করছো কেন? হোয়াট এভার? ডাকাডাকির চরম পর্যায়ে পেছনে ধপধপ শব্দ হয়। ইলোরার হাতে এক হাতে পকেট মিরর, অন্য হাতে লিপস্টিক। আয়নায় গভীর মনোযোগ নিবন্ধ করে ঠোঁট দুটো বাকিয়ে একমনে লিপস্টিক লাগাতে লাগাতে আসছে। ইনান ভ্রুকুটি করল। একেবারে তার নিকট সে এসে পৌঁছতেই কিছু বলতে উদ্যত হল সে। তার আগেই কোলের মধ্যে ভদ্র হয়ে থাকা ছেলেটি আহ্লাদি সুরে চিৎকার করে উঠল, মাম্মি! ইলোরা তাকালো না। লিপস্টিকের স্টেইন গাঢ় করতে করতে বাইরের অভিমুখে হাঁটা অব্যাহত রেখে উচ্চ গলায় বলে উঠল, এই কিসের মাম্মি? বাবার কোলে থাকো, আমাও বিজি। মাম্মি! মায়ের ন্যাকামি ছেলের ভ্যাভ্যা করে কান্নার পূর্বাভাস পেয়ে ইনান এক হাতে কপাল চাপড়ায়। দুহাতে পুনরায় ছেলেকে ভালো করে কোলে চেপে ধরে গটগট করে বাইরে হাঁটা দেয়। হুহুম, কাঁদবে না কিন্তু আমার ভালো বাচ্চাটা, চলো আমরা গার্ডেনে যাব। হুমম, মাম্মি একটু পরেই নেবে তোমাকে। তখন লিপস্টিক নষ্ট করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার, ওকে পাপা? আর ইউ রেডি ফর দিস? ইফাজ ঠোঁট সরু করে বাবার একনাগারে বলা কথা মনোযোগ দিয়ে শোনে। একটু পর পুনরায় গলা জড়িয়ে ধরে মুখে হাসি ফোটায়। তাদের তিনজনের অসম কার্যকলাপ চলতেই থাকল। ইলোরার পেছনে পেছনে বাবা ছেলে মিলে এসে পড়ল গার্ডেনের বিস্তৃত এরিয়ায়। ইফাজের নড়াচড়া ক্রমশ বাড়ছে। অস্থির হয়ে মাথা এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে। পাখি পাখি পাপা? ওই যে। জি পাপা, এখন তো বাইরে যাচ্ছি না আমরা। পাখির কাছে যাওয়া যাবে না। তার জবাবটা যেন ছেলেটার একবিন্দুও পছন্দ হলো না। লাফালাফির মাত্রা বাড়িয়ে দিল সে। আমি ধলব পাপা, আমি পাখি ধলব। ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে ইনান তড়িঘড়ি করে তাকে একেবারে দলামোচা করে দ্রুত গার্ডেন থেকে পার্কিং লটের দিকে এলো। কিছু দূরেই আরাফাত রহমান, মোস্তফা কামালদেরকে একযোগে দেখা যাচ্ছে। সেদিকে ছেলের দৃষ্টি যাওয়ার আগেই তড়িৎ তাকে নিয়ে একদম কারের সামনে চলে এলো সে। ইলোরা দেখা যাচ্ছে। হাতে থাকা সরঞ্জাম কাঁধের ব্যাগে পুরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কাঁধ পর্যন্ত লালচে চুলগুলো পরিপাটি করে ছেড়ে দেওয়া। ইনান তার মুখোমুখি হল। ইফাজ নিচে নামার বায়না ধরে, পা এখনো ছোড়াছুড়ি করেই যাচ্ছে। গাড়িতে উঠো, দাঁড়িয়ে কেন? তোমার হানিবাচ্চা কেমন করছে দেখেছ? ইনানের ক্লান্ত মুখে তাকিয়ে ইলোরার মায়া লাগল। কোলে তার বছর তিনেকের বাচ্চা, তবুও চোখ মুখে কিঞ্চিত ভারত্ব নেই। দিন দিন যেন ছেলেটা সুদর্শন, তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। লম্বা দেহে ব্ল্যাক আউটফিট যেন ইলোরার হৃদয়ে আরো কাঁপন ধরিয়ে দিল। উহুম, উঠবো না গাড়িতে। কি হুয়াই? কি সমস্যা হয়েছে? ইনানের হতভম্ব মুখে আরো হতভম্বতা আনতে ইলোরা তার নিকটবর্তী হয়ে ইফাজের কান্না ভাব করা গালটা টেনে বলে উঠল, চলো না একটু হাঁটি। পার্ক এখান থেকে একটু দূরে মাত্র। হাঁটতে হাঁটতে যাই। ইনান ছেলের কোমর ধরে থাকা একটা হাত ছুটিয়ে উদ্বিগ্ন চোখে তড়িৎ ইলোরার মাথায় হাত রাখে। শরীর টরীর ঠিক আছে তোমার? হঠাৎ হাঁটতে ইচ্ছে করছে? ইলোরা তার মাথায় রাখা হাতটা ঝটকা মেরে নামিয়ে ইনানের কনুই ধরে টানল এক প্রকার। সামনে তাকিয়ে শুধালো, হাঁটতে ইচ্ছে করছে আমার, হানিবাচ্চাও হাঁটবে দেখো। ও নিচে নামতে কেমন করছে, আজ ওকে আমরা ভালো করে হাঁটা শেখাবো। জানো তুমি ইনান, যখন অফিস যাও সারা বাসা দাপিয়ে বেড়াতে গিয়ে কতবার ফ্লোরে আছড়ে পড়ে যায় ও। গার্ডেনের ওপাশে অসম্পূর্ণ গোল মিটিংয়ে উপস্থিত অ্যাডমিরালগণ দৃশ্যটি দেখলেন। তাদের মুখে হাসি। একজোড়া দম্পতি কোলের বাচ্চা নিয়ে সবেগে পার্কিং লট থেকে মেইন গেটের বাইরে চলে গেল। মানুষের জীবন বড়ই অদ্ভুত। বিশেষণ যোগ করতে গিয়ে বারবার গোটা জীবনটার ওপরেই ফিরে তাকাতে হয়। খুব সন্তর্পণে চোখ মেলে দেখতে হয় আসলেই বিচিত্র এ পথ চলার সূচনা থেকে অন্তিম। হয়তো স্মৃতির প্রগাঢ় আদলে মনটা মুহূর্তেই বিষিয়ে ওঠে অতীতের দুঃখ জড়ানো সেসব দীর্ঘশ্বাসের চিত্র মানসপটে এনে, অথবা পুরনো অনুভূতির অকৃত্রিম প্রাপ্তিতে চোখের কোণটা প্রবল সুখানুভূতিতে কেঁপে ওঠে। কণ্ঠরোধ হয়ে আসে। বাস্তবতা কিন্তু তখনও পালাবদল করতে ব্যস্ত। তার চিরায়ত নিয়মই যে এটা। মুহূর্ত কয়েকের জন্য বাস্তবের আদলে এসে অস্থির মনটা শান্ত হয়। স্বয়ংক্রিয়ভাবেই আশ্বস্ততা এসে পড়ে দেহমনে। স্মরণ করতেই হয়, এই তো বেশ আছি। অপূর্ণতার হিসেব কষলে তো দীর্ঘশ্বাসের উদ্গীরণ হবেই, তার চেয়ে বরং স্রষ্টা প্রদত্ত প্রাপ্তির অপরিসীম তৃপ্তিটাই সমগ্র চেতনা জুড়ে থাকুক। চিকন ফ্রেমের চশমার আড়ালে ঝাপসা দৃষ্টিটা নির্দিষ্ট জায়গা থেকে নড়বড়ে হয়ে পড়ে। উন্মুক্ত ফাইলের সাদা পাতায় গুরুত্বপূর্ণ লাইনের কিছু অংশ খচখচ করে কলমের আছড়ে টুকে নেওয়ার পর দৃষ্টিটা নিমেষেই ছুটে যায় মোটা থাইয়ের ওপাশের বিক্ষিপ্ত জনাকীর্ণ অঞ্চলে। কি আশ্চর্য, বাইরের অবারিত কোলাহল ভেতরের এই গুমোটতাকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারছে না। অসম এই উদাসীনতাটুকু হয়তো পাশে দণ্ডায়মান কাচুমাচু মুখ করে থাকা সজলের খুব করে চোখে পড়ল। নিম্লিত ভাবুক সে দৃষ্টির পানে চেয়ে তৎক্ষণাৎ কিছু জিজ্ঞেস করে উঠতে মন সায় দিল না তার।
কেটে গেল আরও কিছু মুহূর্ত। সজল মুখটা গোমরা করে এক প্রকার ভয়ে শুধিয়ে বসল। শীষ প্যাশেন্টের নেবুলিজেশন রিপোর্ট মোটামুটি স্বাভাবিক, নেক্সট ফলোআপে চেক করবেন নাকি এখনই? প্যাশেন্টের গার্ডিয়ান তো বেশ তাড়াই দিচ্ছে। ভাবালুতায় আচ্ছন্ন মনটা যেন হঠাৎই সচকিত হলো আকস্মিক গলার আওয়াজে। মুখাবয়বটা স্বাভাবিক করার চেষ্টা করে সাব ইন্টার্ন সজলের দিকে ফিরে তাকালো তরুণীটি। দ্রুত হাতে গলায় ঝোলানো স্টেথোস্কোপ হাতে তুলে অচেতন প্রায় রোগীর সম্মুখে এগিয়ে গেল। গভীর মনোযোগের সাথে প্রয়োজনীয় চেকআপ সম্পন্ন করল সে। মুখের চিরায়ত শান্ত ভাবটা সরে যায়নি। সেদিকে কিছুটা চিন্তিত হয়ে তাকায় সজল। ত্রস্ত হয়ে বলে ওঠে, আমি রিপোর্টগুলো আবার দেখছি শীষ, আপনি? নো নিড, অল ইজ ওয়েল, টেক দিস পেপার। ঠান্ডা শীতল কণ্ঠস্বরটা থামতেই তড়িঘড়ি করে বাড়িয়ে দেওয়া ফাইল হাতে নিল সজল। তার চোখমুখের অবস্থাটা এবার আরও অধৈর্য হয়ে পড়েছে। ব্যস্ত হয়ে আরও কিছু বলতে যাওয়ার আগেই সে আবিষ্কার করল সামনে ফিটফাট অবয়বের অন্যতম সিনিয়র ইন্টার্ন গলায় স্টেথোস্কোপটা পুনরায় ঝুলিয়ে হাতের খসড়ায় খচখচ করে লিখে যাচ্ছে অবিরাম। কিছুটা অপ্রস্তুত হল সে। সিস্টার রেজাউল স্যার তো বললেন আজ ওভার ডিউটির প্রয়োজন নেই। বড় ভাইয়া আপুরা নির্দিষ্ট ওয়ার্ডেই কর্মরত আছেন। তির্যক একটা দৃষ্টির কবলে পড়ে কিছুটা থামল সে। কি বলতে চাইছো সজল? প্লিজ ক্লিয়ার করো। না মানে আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি সারতে চাচ্ছিলাম, অলরেডি সবগুলো স্লাইড কমপ্লিট আপু। শুধু এই ওয়ার্ডটা বাদ ছিল। নরম মুখের আদলটা যেন পরিবর্তিত হলো কিছুটা। কথার পিঠে অসম্পূর্ণ অ্যাসাইনমেন্টে নজর বুলিয়ে কিছুটা আনমনা হয়েই শুধালো সে। তারা আছে? তড়িৎগতিতে ক্রমাগত মাথা নাড়িয়ে সজল ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, জি আপু, প্রচণ্ড আজকে ওর জন্মদিন, বারবার করে বলে দিয়েছে মেডিকেল থেকে সোজা চলে আসতো। ফরফর করে বলতে থাকা মুখটা সহসাই থেমে গেল। জিহ্বায় কামড় দিয়ে অশোধিত ভুলটা ধরতে পেরে বেজায় বিব্রত হয়ে উঠল সদ্য যোগদান করা সাব ইন্টার্ন সজল রহমান নামের ছেলেটি। চোখ মুখে অপ্রস্তুত ভাব। আসলে আপু, অ্যাসাইনমেন্টের বাকি অংশটুকু ল্যাবে জমা করো দ্রুত, তোমার আইডি এন্ট্রি হলেই চলে যাবে, নো প্রবলেম। অল্প সময়ের ব্যবধানে আসা জবাবটা চরম পর্যায়ের অস্বস্তিটুকু মুহূর্তেই গিলে ফেলল যেন। কৃতজ্ঞতা ভরে একবার দৃষ্টি নিক্ষেপ করল সুশ্রী মুখাবয়বের তরুণীটির দিকে। মনের ভাবটা বাস্তবে নিয়ে আসার পূর্ণ চেষ্টা করে বিনয়ী হয়েই দ্রুকণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ আপু, থ্যাংকস আ লট, চিন্তা করবেন না, সব ঠিকঠাক করেই যাব আমি। জবাবের প্রত্যুত্তরে শেষবারের মতো নীরব সম্মতি পেয়ে নড়েচড়ে দাঁড়ালো সজল। প্রয়োজনীয় কাজগুলোর সমাপ্তি সুন্দর করে টেনে নিয়ে এক প্রকার ওয়ার্ডের বাইরে ভারী পদক্ষেপ ফেলে চলে গেল। তার ঠোঁটে হাসি। সেদিকে লক্ষ্য করে মুখের ভাবটা সহজ করে তরুণীটি পাশের কেবিনের দিকে এগিয়ে যায়। নিউরোলজি ওয়ার্ডের পার্কিনসন ডিসঅর্ডার ইউনিটে সাধারণত গুরুতর রোগীদের ট্রান্সফার করা হয়। তার চোখে পড়ে গত 3 দিন যাবৎ বেডে পড়ে থাকা অশীতিপর দেহের মেয়েটির দিকে। রেবা, হাউ ডু ইউ ফিল নাও? মন খারাপ কেন আজকে? মেয়েটি নির্বিকার মুখে একবার ফিরে চায়, কণ্ঠ অনুসরণ করে। মুখে কিছুটা হাসি ফোটানোর চেষ্টা করে। কিছু মন খারাপের কারণ উদ্ঘাটন করা যায় না ডক্টর। অযথা স্ট্রেস নিচ্ছ রেবা, তুমি ভালো হয়ে যাচ্ছ, দুশ্চিন্তা নয়, কোনো কারণ নেই। এত মন খারাপ করতে বলেছে কে? মেয়েটি আবার মলিন হাসল। মিথ্যে বলবেন না, তোমার কন্ডিশন সত্যি অনেক ইমপ্রুভ হচ্ছে রেবা। আমি মিথ্যা বলছি না, তোমার গত কয়েকদিনের রিপোর্ট থেকে বলছি। তরুণীটি লক্ষ্য করে মেয়েটা চুপ হয়ে গেছে আবার। মনে কিছুটা দুঃখ হলো। মানুষের জীবনে কেন এত রোগশোক, অনিশ্চিতে যাত্রাপথে যা অবলীলায় হাসিগুলো কেড়ে নেয়। প্রেসক্রাইব করা ওষুধগুলো পুনরায় লিখে নার্সের দিকে এগিয়ে দিল সে। একবার ঘুরে বেডের প্রান্তে তাকালো। মেয়েটি মুখ ঘুরিয়ে নিয়েছে। তরুণীটি জানে সে আর ভুলেও এদিকে তাকাবে না। ব্যস্ত হাতে সকল রিপোর্টে চোখ বুলানোর শেষ ভাগে আচমকা ব্যক্তিগত ফোনটা যেন ভাইব্রেট করে উঠল। চমকে সেদিকে খেয়াল করে দেখল একবার মাত্র। বাইরে থেকে পদশব্দ আসছে। সম্ভবত নেক্সট রাউন্ডের ডক্টররা ভিজিট করতে এসেছেন। দ্রুত ফাইলটা বন্ধ করে নার্সকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অবশেষে বাইরে পা বাড়াতে উদ্যত হল সে। লিফটের সম্মুখে এগোতে গিয়ে ফোনটা পুনরায় কততম বারের মতো ভাইব্রেট হয়। লিফটের গায়ে নির্দিষ্ট ফ্লোরের বাটন প্রেস করে নিয়েই ফোনটা হাতে তুলতে উদ্যত হল সে। ডাহ নৌরিন সিদ্ধার্থ? অপরিচিত কণ্ঠের সম্বোধনে স্ক্রিনে চোখ রাখার ফুরসত পেল না, তড়িৎ পাশ ফিরে তাকালো। আরে মিস্টার শাওন মাহমুদ, হাউ শ ইট গোয়িং? ডাক্তার শাওন মাহমুদ হাতে ল্যাব রিপোর্টের একগাদা ফাইল হাতে লিফটের ওপাশ থেকে কিছুটা নড়েচড়ে উঠলেন। মুখে হাসি ফুটিয়ে তড়িৎ বলে উঠলেন, বিজি অ্যাজ অলওয়েজ, আপনার মুখ তো ভুলেই গেছি প্রায়, বলুন শিফট কেমন চলছে? নট ব্যাড, ব্যস্ততার মাঝেই স্বস্তি খুঁজতে হয় ডক্টর, অ্যান্ড আই ফার্মলি বিলিভ ইট। ভালো বলেছেন তো, এখন কোথায় যাওয়া হচ্ছে? রেস্ট রুম অর আউটডোর? ফোনের উচ্চকিত ভাইব্রেশনটা এবার বেশ কানে এসে লাগল। ডাক্তার শাওন মাহমুদের জবাব ভাবতে গিয়ে সে স্ক্রিনে দ্রুত চোখ বুলায়। মুখে তৎক্ষণাৎ একটা হাসি ফুটে ওঠে।
কিছু বলতে নেওয়ার আগেই পাশ থেকে উৎসুক হয়ে পুনরায় শাওন মাহমুদ বলে ওঠেন, ক্যান্টিনে বসা যায়? এক কাপ কড়া কফি উইথ। সরি মিস্টার, আই হ্যাভ টু গো রাইট নাও, হি ইজ অলরেডি হেয়ার টু পিক মি আপ। তারা গ্রাউন্ড ফ্লোর ছাড়িয়ে বেশ কিছু দূর এসেছে। সামনে হসপিটাল এক্সিট গেট। হাস্যোজ্জ্বল মুখে দেওয়া আকস্মিক জবাবে ডাক্তার শাওন মাহমুদ কিছুটা দমে গেলেন। পরক্ষণেই মুখে মৃদু হাসি ফুটিয়ে তাকালেন একহারা উজ্জ্বল মুখের তরুণীটির পানে। মেয়েটি তার দিকে তাকাচ্ছে না, ফোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁটে হাসি নিয়ে একমনে সামনে এগোচ্ছে সে। তিনি বুঝতে পারলেন ব্যাপারটা। ফর্মালিটির খাতিরে খানিক কেশে বলে উঠলেন, অলরাইট মিসেস, দেখা হচ্ছে তাহলে, বাই। মেয়েটির পক্ষ হতে ফিরতি জবাবটুকু এলো কিনা তা অবশ্য বেশ নিশ্চিত করে বুঝে উঠতে পারলেন না তিনি, কিন্তু স্পষ্ট লক্ষ্য করলেন এতক্ষণ শান্ত অবয়বে পাশে থাকা তরুণীটি উৎফুল্ল হয়ে দ্রুতগতিতে সামনের দিকে ছুটছে। এ সময়টা আলস্যের। হসপিটালের বাইরে স্টাফ এন্ট্রি এক্সিট গেইটে সাধারণত করা সিকিউরিটি সহ বেশ নিরিবিলি অবস্থা বিরাজ করে। অন্য সব জায়গার চেয়ে গিজগিজ করা ভিড় তুলনামূলক কম। লিফট থেকে সোজা ছুটন্ত তরুণীটিকে অবশ্য দুবার আইডি কার্ড পাঞ্চ করা সহ সদ্য হসপিটাল থেকে বিশেষ ভিত্তিতে ছুটি নেওয়ার রেকর্ডও দেখাতে হলো। তারপর এক প্রকার ব্যস্ত ভঙ্গিতে গেট অতিক্রম করে উচ্ছ্বাস নিয়েই এগলো পার্কিং এরিয়ার দিকে। মানুষজনের আনাগোনা এখানে আরও কম। বাজতে থাকা ফোনটা কানে ধরল অবশেষে। সাদা রঙের কার্ডটির গায়ে হেলান দেওয়া আরহাম। ফর্মাল গেটআপ তার। দীর্ঘদেহী পেশিবহুল শরীরের সাথে লেপ্টে আছে আরও একটি দেহ। গাড়ি থেকে নিজে বেরিয়ে কোলে থাকা ক্রন্দনরত শিশুটিকে অত্যন্ত যত্নের সাথে বের করে সশব্দে দাঁড় করালো। ধবধবে নিষ্পাপ মুখশ্রীর ছেলেটি আরও জোরে জোরে কাঁদে। চোখের নিচে অশ্রুতে টইটুম্বুর। হুবহু বাবার সাথে মিলিয়ে অফ হোয়াইট ড্রেসে ভীষণ আদুরে লাগে। নিচে নেমেই পা দুটো প্রবল আক্রোশে ছোড়াছুড়ি করে উঠল সে এবার। ওটা চাই আমার বাবা, দেবে না তুমি? বলো, দেবে না? হেঁচকি তুলতে তুলতে বলা গভীর স্বরে আরহাম দীর্ঘশ্বাস ফেলে। আচ্ছা, ওয়ান কন্ডিশন, নিজের হাতে ধরে তারপর নিতে হবে। ওকে? বাবার অদ্ভুত কথায় সে নাজুক হয়ে বড় বড় চোখ মেলল। উচ্চতায় বড়জোর কয়েক হাত হলেও থাবার যে হাত বিশাল তা আরহাম কিছুক্ষণ পরই টের পেল। দুবার খুশিতে লাফিয়ে উঠে দৌড়ে গিয়ে আরহামের বাহু খামচাতে শুরু করে দিয়েছে। লক্ষ্য বাবার মাথায় পরাসি ক্যাপের দিকে। উফাফ, বাবা, পালছি না আমি বাবা। আরহাম চোখ দুটো নিচে নামিয়ে সঙ্গে সঙ্গে হেসে উঠল। ছেলেটার অব্যর্থ প্রচেষ্টা থামেনি। নাগাল পাওয়া জন্য তার প্যান্টের একাংশ শার্টের অগ্রভাগ ধরে রীতিমতো টানাটানি শুরু করেছে। আরহাম খপ করে কচি হাত দুটো মুঠোয় পুরল। পারছো না বাবা? শীত, এত উইক তুমি? প্রতিদিন একটা করে বয়েলড এগ কার্পেটে যায় তাহলে? বাবার হেয়ালিপনায় সে এবার হাত পা ছড়িয়ে চিৎকার করে উঠল। ঠোঁট ফুলিয়ে জোরে সোরে কেঁদে উঠল। কাঁদে না আরশান বাবা আমার। ছেলেকে আর কষ্ট দিল না আরহাম। তৎক্ষণাৎ তড়িঘড়ি করে তার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। নিজের মাথায় থাকা ক্যাপটা বা হাতে তুলে তৎক্ষণাৎ ছোট্ট মাথাটায় নিজ হাতে পরিয়ে দিল। এই তো দেখো বাবা, পরিয়ে দিলাম তো তোমার মাথায়। একদম পারফেক্ট। খুশি? স্বচ্ছ স্ফটিকের মতো সদ্য ওঠা দাঁতগুলো ঠোঁট ফুঁড়ে বের হয়। কান্না থামিয়ে নিজের মাথায় মাত্র পরা ক্যাপটা স্পর্শ করতে চেষ্টা করে সে। কান্না থেমেছে তাহলে? মুখটা এগিয়ে আরহামের গালে টপ করে একটা চুমু খেল আরশান। ঠোঁটের কোণে দিকবিদিক বিজয়ের হাসি। মাম্মাম যাব। সহসা বলে ওঠা শব্দে আরহাম সচকিত হয়। ছেলের সামনে বসা পড়া থেকে মুহূর্তেই উঠে দাঁড়ায়। চোখ দুটো এবার ছুটে গেছে সামনে। ঠিক তখনই একটা পরিচিত অবয়ব দৃষ্টিগোচর হলো। ছেলেকে দুহাত বাড়িয়ে কোলে তুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো। গায়ে হোয়াইট এপ্রন জড়ানো ফিটফাট পরিপাটি হাস্যোজ্জ্বল মুখের এক তরুণী এক প্রকার ছুটে আসছে তাদের দিকে। শুভ্র সফেদ মুখটায় পরন্ত বিকেলের আলো পড়ে চিকচিক করছে। গতিবিধিতে চরম উৎফুল্লতা। মাম্মাম্মম। শিকারীর মতো ঝাঁপিয়ে পড়ে সুদর্শন পুরুষটির কোল থেকে ছেলেটাকে এক প্রকার ছিনিয়ে নিজের কোলে নিল নওরিন। উন্মুখ কচি মুখের সর্বত্র পাগলের মতো চুমু খেল। আরশান, আমার সোনাবাচ্চাটা। মায়ের উষ্ণতায় পরম আবেশে মুখ লুকায় আরশান। গলাটা দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে। লাভ ইউ মাম্মাম, মিস ইউ মিস ইউ। চিকন গলার আদুরে স্বরে ছেলেকে বুকের সঙ্গে একদম মিশিয়ে চোখ বুজে ফেলে নওরিন। তার অশান্ত হৃদয়ের তোলপাড় ধীরে ধীরে কমছে। আরহাম মা ছেলের এই স্বর্গীয় দৃশ্য বিমুগ্ধ নেত্রে অবলোকন করে। ঠোঁটে ঝোলানো হাসিটা প্রসারিত হয়। কিছু মুহূর্ত সেভাবেই অতিবাহিত হলে তরুণীটির পেছনে দাঁড়িয়ে সে ধীরে ধীরে কানের কাছে মুখ নেয়। ডক্টর ম্যাডাম? ছেলের বাবা কি বঞ্চিত হবে? চোখে পড়ছে না তাকে? চোখ দুটো মেলল নওরিন। মুখটা উঁচু করে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো যুবকটির মুখপানে চেয়ে চোখে চোখ রাখল। মুখে ফুটে উঠল লজ্জা মিশ্রিত হাসি। বঞ্চিত হবে? আরহাম সহাস্যে তার জবাবে প্রত্যুত্তর করে ডানে বামে মাথা ঘুরিয়ে তাকায়। আপনার সোনাবাচ্চাটার আউটফিট খেয়াল করেছেন? চকিতে কোলের মধ্যে থাকা আরশানের দিকে তাকালো নওরিন। ছেলের মাথায় আরহামের নেভাল ক্যাপ।
ছোট মাথায় বেশ ঢিলে হয়ে আছে তা। নৌরিন খিলখিলিয়ে হেসে উঠে আরহামের দিকে চায়। তার মনে হয় সামনের সুঠাম যুবকটির হুবহু ছোটবেলার অবয়ব তার কোলের বান্দাটি। তোরতরা নাক, চিকন ঠোঁট, উঁচু প্রশস্ত কপাল সব আরহামের অনুরূপ। ঠোঁটজোড়া অবশ্য নওরিনের চিকন ওষ্ঠাধরের আদলে সবিশেষ, গায়ের স্বর্ণাভ রংটাও বাবা মা উভয়ের থেকে এক কিঞ্চিত করে করে নিয়েছে। ভাবনার রেশে টান দিয়ে সে ছেলের লালাভ ঠোঁটে শক্ত করে চুমু বসিয়ে বলে উঠল, মাই জুনিয়র ক্যাপ্টেন। আরশান আদরে আদরে আহ্লাদি হয়ে গোল গোল করে একবার বাবার দিকে আরেকবার মায়ের মুখপানে তাকায়। আধো আধো স্বরে বলে ওঠে, জুনিয়র ক্যাপ্টেন। আরহাম নওরিন দুজনে ঠিক একই সঙ্গে একে অপরের দিকে তাকায়। পরপর আবার একই সঙ্গে মধ্যমাচে হেসে ওঠে। তাদের অসম খুনসুটির পালা রোধ করে এবার যুবকটি গাড়িতে ওঠার তাগিদ দেয়। নওরিন মাথা দোলায়। বিপরীত সিটের দরজা খুলে দিয়ে ড্রাইভিং সিটে গা এলিয়ে দেয় আরহাম। গাড়ি স্টার্ট করতেই আরশানের তারস্বরে করে ওঠা আনন্দধ্বনি কানে এসে বাজে। সে গাড়িতে উঠতে মারাত্মক পছন্দ করে। তার ভালো করে জানা আছে গাড়িতে ওঠা মানেই মাম্মামের কাছে আসা, নয়তো আবারও নতুন জায়গায় ঘুরতে যাওয়া। গাড়ি অবশ্য বেশি দূর এগোলো না। সেন্ট্রাল পার্কের নিরিবিলি এলাকায় পৌঁছে থেমে গেল। আরহাম সশব্দে নিজের পাশের দরজা খুলে বাইরে গিয়ে ঘুরে নওরিনের পাশের দরজাটা খুলে দিল। রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে এলো মা ছেলে। গাড়ি লক করে একবার ঘড়ি দেখল সে। নওরিন আশপাশে তাকাচ্ছে। ওকে আমার কাছে দাও টায়ার তুমি। আরশান ভো করে আরহামের দিকে তাকায়। নওরিন কিছু বলে ওঠার আগেই দ্রুত হাতে তার গলাটা বেশ শক্ত করে জড়িয়ে ধরে। নো নো মাম্মাম। বাবা, মাম্মামের কষ্ট হচ্ছে তো আমার কোলে আসো। নো নো। মাকে শক্ত করে ধরে এক প্রকার মুখ লুকালো সে। নওরিন আরহামের দিকে আশ্বস্ত দৃষ্টিতে তাকায়। তবুও আরহাম মানল না। ছেলেকে নানা টালবাহানা দিয়ে অবশেষে নিজের কোলে আনতে সক্ষম হলো। নওরিন তার এমন ছেলেমানুষিতে চোখ সরু করে। আপনিও টায়ার্ড আরহাম, ওকে নামিয়ে দিন। যুবকটি অবশ্য সেভাবে তার কথায় কর্ণপাত করল না। খপ করে তার হাত দুটো মুঠোয় পুরে সামনের দিকে পা বাড়ালো। বিকেলের নরম আলো সর্বত্র এসে মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। জনসমাগম কিছুটা বাড়লেও তারা খুঁজে খুঁজে একদম নিরিবিলি নির্জন স্পটে এসে থামল। এই স্পটে কৃত্রিমতা নেই বললেই চলে। দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছপালা আর নির্দিষ্ট কিছু পাখি খরগোশ দিয়ে প্রাকৃতিক অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। পাইন ট্রি গুলো স্তরে স্তরে সাজানো। দর্শনার্থীদের জন্য বেঞ্চি রাখা সবুজের মাঝখান দিয়ে। আরশান পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। বাবা, ল্যাবিট দেখো। মাম্মাম, আমি নিব ল্যাবিট নিব। ছুটন্ত খরগোশগুলোর ওপর দৃষ্টিপাত করে আরহাম তরল গলায় পরপর বলে উঠল, কিন্তু ও তো কামড়ে দেবে বাবা তোমাকে। না না, কামলো না। নওরিন আরহামের বাঁধন ছুটিয়ে হাতটা দিয়ে নরম অপরিপক্ক গালটা টেনে দিল। কামলো দিবে না আমার আরশানকে, আমার সোনা বাচ্চাটা হলো সুপারম্যান, তাই না? বলো। মায়ের জবাবে আশকারা পেয়ে দ্বিগুণ সাহসী হলো সে। আরহাম তাদের অবস্থা দেখে খানিকটা উবু হয়ে ঝুঁকে আলতো করে নামিয়ে দিল কোলের বাচ্চাটাকে। অমনি সে পায়ে ভূমির স্পর্শ লাগতেই খুশিতে লাফিয়ে উঠল। সুপারম্যান আমি সুপারম্যান। ইয়াহ বাবা, ইউ আর মাই সুপারম্যান। নওরিন হাতের মিনি পার্সটা থেকে টিস্যু এনে ছেলের মুখে দু একবার মুছিয়ে দেয়। আরশান মাথা ঝাঁকি দিয়ে উঠে সরে যায় তার কাছ থেকে। ছোট ছোট পা বাড়িয়ে একটু দূরে গিয়ে অদূরের খরগোশগুলোর ওপর চোখ মেলে মৃদু দোলাদুলি করে। ছেলের দিকে এগোতে নিতেই পেছনে থেকে একটা শক্ত হাত যেন টেনে ধরল তাকে তৎক্ষণাৎ। নওরিন মাথা ঘোরায়। আরহাম ভিন্নদিকে দৃষ্টি রেখেই তাকে একদম নিজের কাছে টেনে নিয়ে আসলো। ও কোথাও যাবে না, এখানেই থাকবে। আলতো স্বরে আরহামের জবাবে তরুণীটি শান্ত হয়। পেছনে ছেলের দিকে পুনরায় একবার তাকিয়ে মাথা ঘুরিয়ে সম্মুখ যুবকটির মুখপানে চায়। আপনি ঘেমে গেছেন আরহাম। কথাগুলো উচ্চারণের সাথে সাথেই সে পুনরায় পার্স হাতড়ে টিস্যু বের করে এনেছে। পরক্ষণেই দীর্ঘদেহী যুবকটির নাগাল পাওয়ার জন্য দুপায়ের গোড়ালি উঁচু করে কপাল নাকে থুতনিতে টিস্যুর অগ্রভাগ দিয়ে আলতো হাতে মুছে দিল। শটান হয়ে দাঁড়িয়ে পড়েছে আরহাম। নওরিন ক্ষান্ত হল বেশ কিছুক্ষণ পর। আরহাম চোখ মেলে দেখল পাতলা মুখশ্রীর ওপরে অবিন্যস্ত চুলগুলোর একাংশ এসে বাড়ি খাচ্ছে। সেদিকে খেয়াল না করে পুনরায় কিছু বলার জন্য ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করতেই সে রুক্ষ হাত দুটো বাড়ালো। যত্ন করে চুলগুলো কানের পেছনে গুজে দিল। ছেলের তুলনায় তার বাবার প্রাপ্যটা কম হয়ে গেল কিন্তু। ঈষৎ একদম কথা বলবেন না আপনি। নওরিনের আলতো জবাবে আরহাম ভ্রুযুগল কুঞ্চিত করে ভিন্নদিকে দৃষ্টি ঘোরালো। চোখ মুখে কৃত্রিম রাগের আভা। নওরিন একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে নিজেও ভ্রু কুঁচকে ফেলল। মনেমনে হাসল এক বিস্তর। পরক্ষণেই চোখের পলকে যুবকটির কনুই আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরল। আরশানের বাবা? আরহাম তাকালো না। অপেক্ষা করল বিশেষ কিছুর। খানিক বাদে তা অবশ্য ফলপ্রসূও হল। নির্বিকার যুবকটির মৌনতা লক্ষ্য করে নওরিন অধৈর্য হয়ে ডাকা শুরু করে দিয়েছে। এই আরশানের বাবা, শুনছেন আপনি?
এবারেও নিস্তব্ধতা আবিষ্কার করে নৌরিন অস্থিরচিত্তে কনুই ছেড়ে আরহামের বুক বরাবর দাঁড়িয়ে ঝট করে তার দুকাঁধে হাত রাখল। ভিন্নদিকে ঘোরানো মুখের ওপর একদৃষ্টে তাকিয়ে থাকল মিনিট দুয়েক। ভয়াবহ নিস্পৃহতার পালা সাঙ্গ করে হুট করে পুনরায় পা জোড়া উঁচু করে মৃদু চুমু খেল পুরুষালী ফর্সা রুক্ষ গালটায়। আরহাম নিজেকে সামলাতে সক্ষম না হয়ে এবার বিদ্যুৎ বেগে তাকালো তরুণীটির অসহিষ্ণু কার্যকলাপে। এটুকু এনাফ মনে হচ্ছে তোমার কাছে? নৌরিন লজ্জায় আড়ষ্টতায় তৎক্ষণাৎ মুখটা ঘুরিয়ে নেয়। আপনি আপনি কিন্তু লিমিট ক্রস করছেন, রেগে যাব কিন্তু আমি। আরহাম সশব্দে হেসে উঠল। কুশলী হাতটা দিয়ে মেয়েলি দেহটা নিজ বাহুডোরে নিল। লজ্জা পেলে যতটা অ্যাট্রাকটিভ লাগে, রেগে গেলেও আমার তো লস নেই, খুব স্মুথলি এনজয় করব। আরহাম, হু, শুনছি। আজ রুটে বিজি ছিলেন বেশি? ক্লান্ত দেখাচ্ছে খুব। রিয়েলি? আমার টায়ার্ডনেস তো ভ্যানিশ করে দিয়েছো অলরেডি। উহুম, বাসায় ফিরে লং শাওয়ার নিবেন তাড়াতাড়ি, ওকে? যত্নের সীমাহীন শব্দের প্রত্যুত্তরে আরহাম ডান হাতটা তুলে নওরিনের মাথায় রাখে। নিঃশব্দে খোলা চুলগুলোয় হাত গলিয়ে এলোমেলো করে দেয়। ওকে ম্যাডাম, বাট নাও লুক অ্যাট ইউর সান। কি করছে কি সে? নওরিন সামনে ঘুরল। আরশানের দুহাত ভর্তি ডালপালা লতাপাতা। বোঝা যাচ্ছে আশপাশ থেকে খামচে খুবলে এগুলো তুলেছে। তারা দেখল হঠাৎ মাথার ক্যাপটা পড়ে গেল। কসরত করে কচিকচি হাত দিয়ে সে আবার সেটা তুলল। দুহাত দিয়ে শক্ত করে ক্যাপটা জড়িয়ে ধরে তাকালো তাদের দুজনের দিকে। আরশান, মাই সুপারম্যান, এদিকে এসো। মাম্মাম এসো। নওরিন নিচে ঝুঁকে দুহাত বাড়িয়ে ছেলের উদ্দেশ্যে বেশ জোরে সোরে হাত ছাড়ে। গোলগাল বাচ্চাটা পিটপিট করে তাকায় তার পানে। ঠিক সঙ্গে সঙ্গেই আরহাম এক হাঁটু মুড়ে সবুজ ঘাসের ওপরে বসল। পাপা, কাম অন, কাম টু মি আরশান। বাচ্চাটি শব্দের উৎস অনুসরণ করে ভোলাভালা চোখে আবার ডানদিকে তাকায়। মাম্মামের কোলে এসো। সোনা বাবা, এই তো এদিকে। আরহাম সমস্বরে ছেলের উদ্দেশ্য পুনরায় গলা বাড়ায়। বাব্বা, এই তোমার পাপা, এদিকে রান রান ফার্স্ট। সে মহা বিভ্রান্তিতে বড় বড় চোখের পাপড়ি মেলে। ডান পাশ থেকে থেকে একবার বাবার দিকে আরেকবার বা পাশে হাত বাড়িয়ে দেওয়া মায়ের উচ্ছ্বসিত মুখের ওপর তাকিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। পরক্ষণেই তাদের উদ্দেশ্যে এলোমেলো পা ফেলে ভো দৌড় দেয়। বুকের মধ্যে চেপে ধরা তার বাবার ক্যাপ এপ্রান্তে ছেলের দৌড়ে আসার দিকে উন্মুখ হয়ে চেয়ে আছে দুটো সত্তা। তাদের চোখমুখ উজ্জ্বল। অবলোকন করছে তাদের কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য জীবনের অন্যতম সুখ তীরবেগে ছুটে আসছে। কাঁচা মুখে ভুবন ভোলানোর হাসি। সদ্য ওঠা দুটো দাঁত সে হাসি গলিয়ে ফুটে ওঠে। আরহাম নওরিন তন্ময় হয়ে অপেক্ষা করছে। তাদের হাসির আড়ালে বিচিত্র প্রতিদ্বন্দ্বিতা, ছেলে আগে কার কোলে ছুটে আসবে। দৃশ্যটির ঠিক অপর প্রান্তে দেখা যায় আরও একটি অতিপ্রাকৃতিক দৃশ্য। বাবার বাহুডোরে লুকিয়ে লালচে বাদামি চুলের এতটুকুন ছেলেটি খিলখিল করে হাসছে। তাদের পাশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তরুণীটি। ঠোঁটের চারপাশে লিপস্টিক ছড়ানো। মহান সেই কাজের আহ্বায়ক ফাইয়াজ ইনান ছেলেকে দিয়ে কিছুক্ষণ আগে লিপস্টিকের শেড নষ্ট করালেও কিছুক্ষণ আগে দিন দুনিয়া ভুলে নিজেও নিষিদ্ধ সে কাজটি করে ফেলেছে। এই মুহূর্তে সে অসহায় হয়ে অপেক্ষা করছে পরবর্তী আক্রমণের জন্য। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। চোখের পলকে পায়ের উঁচু হিল জোড়ার একটি খুলে নিয়ে তাদের বাপ ছেলের দিকে সবেগে তেড়ে এলো ইলোরা। ভাবখানায় অনুমেয় তাদের দুজনকে আজ সে কাঁচা চিবিয়ে খাবে। ইনান ঢোক গিলে বিপরীত দিকে দৌড় শুরু করার আগে ছেলের কানে ফিসফিস করে বলে উঠল, ইফাজ জেলি বয়, আর ইউ রেডি? ছোট্ট ছেলেটি কি বুঝল কে জানে, শুধু হাসি থামিয়ে আধো আধো গলায় বলে উঠল, মাম্মি মালবে, পালাও পালাও পাপা পালাও। ছেলের কথা শুনে ইনান শুকনো মুখে একবার পেছনে তাকায়। লালবউ, মান সম্মানটা রাখো প্লিজ। অফিসের অনেক কলিগ থাকতে পারে আশেপাশে, তারা আমাকে একদম পিওর জেন্টেলম্যান হিসেবে চেনে। সবুজ ঘাসের ওপরে ছেলেকে কোলের মধ্যে নিয়ে পা ছড়িয়ে বসে পড়েছে নওরিন। আশপাশটা একদম নির্জন নিরিবিলি। গোলগাল মুখের বাচ্চাটি মায়ের স্টেথোস্কোপটা গভীর মনোযোগের সাথে নিজের গলায় প্যাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা পেছনে কিছুটা সম্মিলিত চিৎকার চেঁচামেচির আওয়াজ পেল সে। উৎসুক হয়েই মাথা ঘোরালো। অপ্রতিভ হয়ে আবিষ্কার করল একজোড়া দম্পতি ঠিক তাদের আরশানের মতো বয়সী ছোট্ট বাচ্চাকে নিয়ে কাড়াকাড়ি করছে। ঘাসের ওপর ছোটাছুটি করছে। তাদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে আশপাশে। মুখে ঝর্ণার বাঁধহীন জলের মতো খলখল ধ্বনির হাসি। অজান্তেই সে দৃশ্যে ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। মুগ্ধ নয়নে তাদের পানে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ টের পেল ঘাড়ে কারো গরম নিঃশ্বাস। আরহাম প্রেয়সীর আনমনা প্রতিরূপের ছুতোয় সন্তপর্ণে মুখটি তার কানের কাছটায় নিয়ে আসে। ফিসফিসিয়ে শুধায়, সময়টা নদীর অবিরাম স্রোতের মতো কেন অন্তহীন ছুটে চলে স্রোতস্বিনী? সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে গিয়ে কি সময়টা এখানে এই মুহূর্তে থেমে যেতে পারে না? সমাপ্ত।